হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের জন্য তোমাদেরই একটা রিকোয়েস্টেড ড্রামার গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এইরকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা এই গল্পের হিরো জিচিকে দেখতে পাবো, যে এই গল্পের হিরোইন ইউনশিয়ার কবরের পাশে বসেছিল। এরপরেই কিছু বছর আগের ঘটনা আমাদেরকে দেখানো হয়, যেখানে জিচি একটা বারে হিরোর মতো এন্ট্রি নেয়। এদিকে ড্রামার হিরোইন মানে ইউনশিয়া তখন ঘুমিয়েছিল, কিন্তু জিজি ওকে মাঝরাতে ফোন করে বারে ডাকে। এখানেই বলে রাখি, জিজি আসলে ইমিউ কোম্পানির সিইও। এদিকে ইউনশিয়া ওর 24/7 পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই জবটা ইউনশিয়ার ততটা পছন্দ না হলেও তাকে টাকার জন্য কাজটা করতেই হয়। বারে জিজি কোনো একটা মিস্টার লিয়ের সঙ্গে একটা ড্রিঙ্কিং গেম খেলছিল, যে গেমে হেরে যাওয়ার ফলে জিজিকে এক গ্লাস ওয়াইন খেতে হতো। কিন্তু তখনই ওখানে ইউনশিয়া চলে আসে এবং মিস্টার লিকে বলে জিজি এতটা ড্রিঙ্ক করতে পারবে না, তাই ওর হয়ে আমি ড্রিঙ্কটা করে ফেলছি। ওর কথা শুনে মিস্টার লি ওর সঙ্গে ফ্লার্টিংয়ের সুরেই বলে, তুমি কেন ড্রিঙ্ক করবে, তোমার হয়ে আমিই করে ফেলছি। এইটা বলেই মিস্টার লি পুরো গ্লাসটাই খালি করে ফেলে। তারপরে মিস্টার লি ইউনশিয়াকে বলে, পানিশমেন্ট হিসেবে বাকি থাকা সমস্ত ড্রিঙ্কই তোমাকে করতে হবে। ওর কথায় জিজি খুবই রেগে যায় এবং ওকে হাত ধরে একটা ওয়াশরুমের মধ্যে নিয়ে চলে যায়, যেখানে মিস্টার লি তো অজ্ঞান হয়ে যায়। যেটা দেখার পরেও জিজি এমন করেই কথা বলতে শুরু করে যেন ও মিস্টার লিকে ড্রিঙ্ক করার জন্য ফোর্স করছে। ওর এরকম কাণ্ড দেখে ইউনশিয়া ওকে বারবারই ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে বলছিল, কিন্তু জিজি ওর কথা শুনছিল না। তাই ও প্রথমে বারটাকে খালি করায় এবং লিনিউকে বলে ম্যানেজারের কাছ থেকে ওয়াশরুমের চাবি আনতে। সিসিটিভি রুমের গার্ডরা যখন দেখে যে বারটা খালি হয়ে যাচ্ছে, তখন ব্যাপারটা কি হয়েছে দেখার জন্য ওরা রুম থেকে বেরিয়ে চলে যায়। ঠিক সেই সময়ে একটা মেয়ে এসে রেকর্ড থাকা সমস্ত ফুটেজই তার পেন ড্রাইভে কপি করে নেয়। আসলে ওকে এই কাজটা জিজিই করতে বলেছিল। এইদিকে ইউনশিয়া বারবারই ওয়াশরুমের দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু সে যখন কিছুতেই দরজাটা খুলতে পারছিল না, তখন সে লকটা ভাঙার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই জিজিও দরজাটা খুলে দেয়। এর ফলে ইউনশিয়া ওর গায়ের ওপর পড়ে যায়। ওকে এইভাবে পড়তে দেখে জিজি স্মাইল করতে শুরু করে, কিন্তু ইউনশিয়া ওর গায়ে ওয়াইন ছড়িয়ে দিয়ে বলে, তুমি নেশাচ্ছন্ন হওয়ার অ্যাক্টিং করো, যাতে কোনো প্রবলেম ছাড়াই আমি তোমাকে এই বার থেকে বাইরে নিয়ে যেতে পারি। এরপর ইউনশিয়া ওকে বাড়িতে নিয়ে চলে যায়। তারপরে সেও তার বাড়ি চলে যাবেই ভাবছিল, কিন্তু যেহেতু জিজিকে কাল সকালে ওকে টাইম মতো অফিসে পৌঁছে দিতে হবে, তাই ইউনশিয়াও ওর বাড়িতে থেকে যায়। এইদিকে আমরা জিজিকে দেখব, যে প্লে বয়ের মতো চারিদিকে ঘুরে বেড়াতো। সে আসলে শাওয়ার নেওয়ার সময় খুব সিরিয়াস মুডে ছিল, তার মানে ও সবার সামনে প্লে বয় হওয়ার নাটক করে। এইদিকে আমরা লিনিউকে দেখব, যে মিস্টার জুয়ের সঙ্গে কথা বলছিল। আসলে লিনিউ মিস্টার জুর হয়ে জিজির ওপর নজর রাখে। লিনিউ ওকে জানায় যে ওদের যে প্ল্যানিংটা ছিল জিজিকে ড্রাঙ্ক করানোর, সেই প্ল্যানিংটা ফেল হয়ে গেছে, কারণ ঠিক সময় ইউনশিয়া ওখানে পৌঁছে গেছিল। তাছাড়াও ওই বারের অ্যাকাউন্টে যে কিছু সমস্যা চলছে, সেটাও বোধহয় জিজি টের পেয়ে গেছে। ওদের কথাবার্তা থেকে আমরা এটাও জানতে পারবো মিস্টার জুর জিজিকে নেশা করাতে চাইছিল, যাতে নেশার ঘুরে জিজি কিছু একটা খারাপ কাজ করে বসে। তাহলেই তো পরের বোর্ড মিটিংয়ে জিজি আর আসতেই পারবে না। কিন্তু ওদের এই প্ল্যানিংটা ইউনশিয়ার কারণে খারাপ হয়ে গেছে। তাই মিস্টার জু লিনিউকে বলে, আগে তুমি ইউনশিয়াকেই রাস্তা থেকে সরিয়ে ফেলো, তবেই আমরা কিছু করতে পারবো, কিন্তু জিজিকে বোর্ড মিটিং পর্যন্ত বাঁচিয়ে রাখো। এদিকে জিজি তাকে যে সার্ভেলেন্স ফুটেজটা পাঠানো হয়েছে, সেই ফুটেজটা দেখার পর বুঝতে পারে লিনিউ ও ড্রিঙ্কে ড্রাগ মিশিয়েছিল। এটা দেখে নেওয়ার পর জিজি ইউনশিয়াকে লুকিয়ে লুকিয়ে দেখতে শুরু করে, আর এখান থেকে বোঝাই যাচ্ছে যে ও ইউনশিয়াকে পছন্দ করে। পরের দিন সকালে ইউনশিয়া জিজিকে ডাকতে যায়। ও অনেকবারই দরজায় ধাক্কা দিয়েছিল। জিজি না ঘুমিয়েও ঘুমানোর ভান করছিল। তারপর একসময় হঠাৎ করেই ও দরজাটা খুলে দেয়। এর ফলে ইউনশিয়া আবারও ওর গায়ের ওপরেই পড়ে যায়। ইউনশিয়া ওকে তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যেতে বলে। পরের দিনই আমরা জিজিকে অফিসে দেখব, যে অফিসে যাওয়ার পর থেকে গেম খেলতে শুরু করে দিয়েছিল। এদিকে ইউনশিয়া তার নিজের কাজেই ব্যস্ত হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর ইউনশিয়া জিজির কাছে একটা ডকুমেন্ট সাইন করাতে নিয়ে যায় এবং সে এখানে জিজিকে সেই বাড়ি হওয়া ফ্রডের ব্যাপারে বলার চেষ্টাও করছিল, কিন্তু জিজি ওকে থামিয়ে দেয়। ডকুমেন্ট সাইন করানোর পর ইউনশিয়া জিজিকে বলে, আজকে আমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই। জিজি এতে হ্যাঁ বলে দেয়, কিন্তু পরের মুহূর্তেই ও যখন জানতে পারে যে ইউনশিয়া ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য ছুটি নিচ্ছে, জিজি তখনই সঙ্গে সঙ্গে গিয়ে ওর গাড়িতে বসে পড়ে এবং ওকে বলে, তুমি আজকে তোমার গাড়ি আমাকে অফিসে এনেছো না, তাহলে বাড়িতে ড্রপ করার রেসপন্সিবিলিটিও তোমার। এরপর জিজি ইচ্ছে করেই ইউনশিয়াকে একটা লম্বা রাস্তা দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে যাচ্ছিল এবং রাস্তায় সে ইউনশিয়াকে এটাও বোঝাচ্ছিল, তুমি যে ছেলেটার সঙ্গে ব্লাইন্ড ডেটে যেতে চাও সে যদি ভালো ছেলে হয়, তাহলে তোমার জন্য অবশ্যই ওয়েট করবে। কিন্তু জিজি যখন গাড়িতে ব্রেক মারার চেষ্টা করছিল, তখনই ও বুঝতে পারে
গাড়ির ব্রেক তো ফেল হয়ে গেছে। এইটা বুঝতে পেরে ওরা দুজনেই শকড হয়ে যায়। জিতি ইউনশিয়াকে বলে, কোনো ব্যাপার নয়, তুমি গাড়িতে ম্যাপ অন করো আর দেখো কোন রাস্তায় কম ট্রাফিক আছে, সেই রাস্তায় গিয়ে আমরা গাড়িটাকে থামানোর চেষ্টা করব। কিন্তু কম ট্রাফিক যুক্ত রাস্তায় যেতে গিয়ে ওরা দেখে এক জায়গায় রাস্তা তো বন্ধ হয়ে আছে, ফলে ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টে ইউনশিয়া যাতে কোনো প্রবলেম না হয়, জিচি ওকে জড়িয়ে ধরে ফেলে। এই অ্যাক্সিডেন্টে ওদের কারোর কোনো ক্ষতি না হলেও গাড়িটা খারাপ হয়ে যায়। পরে সিনেই আমরা দেখব ডক্টর সিং নামের একজন ইউনশিয়াকে তার বাড়িতে ড্রপ করে। আর এখানে আমরা এটাও জানতে পারবো ডক্টর সিং আসলে জিচির বন্ধু। ডক্টর সিং জিচিকে বলে, মিস্টার জুই ইউনশিয়ার গাড়ির ব্রেক খারাপ করে দিয়েছিল। আসলে ইউনশিয়া ওই বাড়ি হওয়া ফ্রডের ব্যাপারে জানতে পেরে গেছে, তাই তো মিস্টার জু ওকে রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছে। জিজি এটাও ভালো করে জানতো বোর্ড মিটিং না হওয়া পর্যন্ত মিস্টার জু ওর কোনো ক্ষতিই করবে না, কারণ ওর কোনো ক্ষতি হলে ওর হাতে থাকা 54% শেয়ার ডোনেশনে চলে যাবে। জিজি এইসব কথাগুলো ইউনশিয়ার সঙ্গে এজন্য শেয়ার করেনি যাতে ইউনশিয়া এর থেকেও বড় কোনো প্রবলেমে না পড়ে। অ্যাক্সিডেন্টের ফলে ইউনশিয়ার ফোনটাও খারাপ হয়ে গেছিল। জিজি ওকে এই সব কিছুর ফুল কম্পেনসেশন দেবেও বলেছে, কিন্তু ততদিন পর্যন্ত ইউজ করার জন্য ইউনশিয়া একটা পুরনো ফোন বের করে। এই পুরনো ফোনটা ওকে মিস্টার হেং নামের একজন আঙ্কেল দিয়েছিল। এরপর ইউনশিয়া যখন তার ল্যাপটপে কিছু কাজই করছিল, তখনই ওর কাছে একটা মেল আসে। মেলটা চেক করার পর ও বুঝতে পারে জিচি ওকে কোম্পানি থেকে ফায়ার করে দিয়েছে। যেটা জেনে ইউনশিয়া খুবই রেগে যায়। পরের দিনই ও কোম্পানিতে চলে যায় জিচিকে এটা জিজ্ঞাসা করতে, হঠাৎ করে জিচি কোনো রিজন ছাড়াই কি করে ওকে ফায়ার করতে পারে। ও যখন জিচির সঙ্গে কথা বলতে গেছিল তখন লিনিও ওখানে ছিল। এরপর জিজি ওকে ফায়ার করার কারণ বলতে শুরু করে, তুমি আমাকে সবসময় বিরক্ত করো, তুমি আমার সব কাজের মাঝখানে চলে আসো, তোমার জন্য কালকে আমার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। এই সব কিছুর জন্য আমি তোমাকে কোম্পানি থেকে বের করে দিচ্ছি, কিন্তু তার পরিবর্তে আমি তোমাকে অনেক কম্পেনসেশনও তো দিচ্ছি। এইটা বলেই জিজি একটা ক্রেডিট কার্ড বের করে ইউনশিয়ার সামনে ফেলে দেয়। ইউনশিয়া কার্ডটা তুলে যখন কিছু একটা বলতেই যাচ্ছিল, তখনই সে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ইউনশিয়াকে হসপিটালে ডক্টর সিংই কেয়ার করছিল। জিজি ডক্টর সিং এর কাছ থেকে জানতে পারে ওর ইমোশনাল স্ট্রেসের কারণেই ও জ্ঞান হারিয়ে ফেলেছে। জিজি ডক্টর সিংকে জানায় ইউনশিয়ার যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় তার জন্যই সে ইউনশিয়াকে ফায়ার করে দিয়েছে, কারণ তার কাছাকাছি থাকলে ইউনশিয়াকে হয়তো মেরে ফেলার চেষ্টাও করা হবে। তাই জিজি ডক্টর সিংকে রিকোয়েস্ট করে, যতদিন না বোর্ড মিটিং শেষ হচ্ছে তুমি ততদিন ইউনশিয়াকে এই হসপিটালেই আটকে রাখো। ওর কথা মতো ডক্টর সিং ইউনশিয়ার জ্ঞান ফিরলে তাকে জানায় যে তার প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছে। এইটা শুনে ইউনশিয়ার মনটা অনেকটাই খারাপ হয়ে যায়, কিন্তু বেচারি তো জানতোই না যে ডক্টর সিং তাকে মিথ্যে কথা বলছে। ও যখন এইগুলো ভেবেই মন খারাপ করছিল, তখনই ওর ফোনে একটা ফোন আসে। ফোনের ওইদিকে থাকা ব্যক্তিটি ওকে জানায় যেরকম পরিস্থিতি আসুক না কেন ও 2024 সালের 31শে ডিসেম্বর যেন লেকসাইড হোটেলে না যায়, কারণ ওখানে গেলে ইউনশিয়া মারা যাবে। এই কথা শোনার পর ইউনশিয়া কাঁদতে কাঁদতেই ফোনটা কেটে দেয় এবং ভাবে ও তো এমনিতেও মারা যাবে। এদিকে মিস্টার জুয়ের সন্দেহ হয় জিজি বোধহয় ইউনশিয়াকে সেফ রাখার জন্যই তাকে ফায়ার করে দিয়েছে, তাই সে লি নিউকে এইসব ব্যাপারে নজর রাখতে বলে। এদিকে আমরা জিজিকে দেখব লেকসাইড হোটেলে এনজয় করছিল। ঠিক তখনই ওখানে ইউনশিয়া পৌঁছে যায় এবং তার ট্রিটমেন্টের জন্য টাকাও চায়। আসলে জিজি ওকে যে ক্রেডিট কার্ডটা দিতে চাইছিল সেটা তো ও জ্ঞান হারানোর ফলে ওখানেই ছেড়ে চলে এসছে, কিন্তু জিজি এখানে ওকে টাকা দেওয়ার পরিবর্তে অনেক অপমান করে। তারপর ওকে সুইমিং পুলে ফেলেও দেয়। আর একটা ওয়াইনের বোতল দেখিয়ে বলে, এই পুরো বোতলটা যদি তুমি খালি করতে পারো তাহলে আমি তোমাকে ট্রিটমেন্টের টাকা দিয়ে দেব। ইউনশিয়া সেটাই করে, কিন্তু তারপরেও জিজি ওকে টাকা দিতে রাজি হচ্ছিল না। এইটা দেখে ইউনশিয়া ওকে একটা কষিয়ে চড় মারে এবং বলে, আমি যদি সময়ে পিছিয়ে যেতে পারতাম তাহলে এটাই উইশ করতাম তোমার মতো মানুষের সঙ্গে আমার যেন জীবনে না দেখা হয়। এইখানে একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো জিজি যখন একবার সুইসাইড করার চেষ্টা করছিল তখন ইউনশিয়াই ওর দরজায় নক করে ওর জীবন বাঁচিয়েছিল। পরে যখন জিজির কোম্পানিতে একবার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল এবং সেখানে সে ইউনশিয়ার রিজিউম দেখতে পায়, তখন সে ইউনশিয়ার ইন্টারভিউ না নিয়ে ইউনশিয়াকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেয়। কিন্তু ইউনশিয়া ওকে চিনতেই পারেনি। প্রেজেন্টে এত কিছু হওয়ার পরেও জিজি তার মনটাকে শক্ত করে রেখেছিল, কারণ লিনিও যে তার উপর নজর রেখেছে। তাই থাপ্পড় খাওয়ার পরেও ও স্মাইল করতে শুরু করে, যেটা দেখে ইউনশিয়া ওখান থেকে চলে যায়। এরপর জিজিও ওখান থেকে চলে যায়। লিনিও তখন মিস্টার জুকে ফোন করে এইসব কথাগুলো বলতে থাকে। সব কথা শোনার পর মিস্টার জু বলে, তুমি জিজিকে ফলো করো, আমার মনে হচ্ছে ও হসপিটালে ইউনশিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে। লিনিও তখন জিজির গাড়িকে ফলো করতে শুরু করে। এইদিকে জিজি ফোন করে ডক্টর সিংকে বকতে শুরু করে এবং বলে, আমি তোমাকে বলেছিলাম ইউনশিয়ার খেয়াল রাখতে, তুমি তাহলে ওকে একা কি করে ছেড়ে দিয়েছো। ডক্টর সিং বলে, আরে আমাকে তো বাড়ি যেতে হবে নাকি, আর
আর তাছাড়াও ইউনশিয়া বলেছিল সে একটু সময় একা থাকতে চায়। আমি কি করে জানবো যে সে ওখানে পৌঁছে যাবে? কথা বলা শেষ করার পরেই জিজি লক্ষ্য করে ওর গাড়িকে কেউ ফলো করছে। তাই সে গাড়িটাকে সামনের দিকে দাঁড় করিয়ে পেছনের গাড়ি থেকে লিনিউকে বের করে মারতেই শুরু করে। তারপরেই ও লিনিউর ফোন থেকে মিস্টার জুয়ের গলার আওয়াজ পায়। তাই ও ফোনে নিজেই কথা বলতে শুরু করে এবং বলে, তুমি লিনিউকে দিয়ে আমাকে ফলো করছো কেন? ওর কথা শুনে মিস্টার জু হেসেই বলে, তুমি তো এখনো জানো না, তোমার বাবার মৃত্যুটাও কিন্তু অ্যাক্সিডেন্টাল নয়। মিস্টার জুয়ের কথা শুনে জিজি বুঝেই যায় যে ওর বাবার মৃত্যুতেও মিস্টার জুয়ের হাত আছে। মিস্টার জু ওকে পরের দিন ডেলিন ক্লাবে দেখা করতে বলে। ফোন কেটে দেওয়ার পর মিস্টার জু চেনবোকে বলে, কালকে জিজি ডেলিন ক্লাবে এলে ওকে দিয়ে ইকুইটি ট্রান্সফার এগ্রিমেন্টে সাইন করিয়ে নিও। এদিকে আমরা ইউনশিয়াকে দেখবো যে হসপিটালে মন খারাপ করে বসেছিল। তখনই ওকে ফিউচার থেকে জিজি ফোন করে এবং ওকে বলে, তোমার আসলে কোনো ক্যান্সারই হয়নি, তোমার মেডিকেল রিপোর্ট ডক্টর সিং এর কাছে আছে। এখানে জিজি তার কথায় যাতে ইউনশিয়া বিশ্বাস করে সেজন্য আজকে রাতে যে লটারি নাম্বারটা জিতবে সেই নাম্বারটাও ইউনশিয়াকে বলে দেয়। এখানে জিজি ওকে ডেলিন ক্লাবের ব্যাপারেও কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তার আগেই ফোনটা কেটে যায়। এরপরেই ওর কাছে ডক্টর সিং আসে এবং ওর দাঁতের ট্রিটমেন্টের ব্যাপারে কিছু কথা বলতে শুরু করে। ইউনশিয়া তখন কনফিউজড হয়ে বলে, আমার তো ক্যান্সার হয়েছে না, তাহলে তো প্রথমে আমার ক্যান্সারের ট্রিটমেন্ট হওয়া দরকার। এটা শুনে ডক্টর সিং যখন ঠিক করে উত্তর দিতে পারছিল না, তখন ইউনশিয়া বুঝেই যায় যে কিছুতে একটা প্রবলেম আছে। কিছুক্ষণ পর তার আসল মেডিকেল রিপোর্টটা নিয়ে সে ডক্টর সিং এর কাছে পৌঁছায় এবং দুটো রিপোর্টকে একসঙ্গে দেখিয়ে বলে এই দুটোর মধ্যে আসল কোনটা। এবার ডক্টর সিং টেনশনে চলে আসে। ইউনশিয়া তখন ডক্টর সিংকে জিজ্ঞাসা করে, এইসব কিছু কি জিজি তোমাকে করতে বলেছে? ডক্টর সিং এতেও কোনো উত্তর দেয় না। ঠিক তখনই ডক্টর সিং এর ফোনে জিজি একটা টেক্সট করে, যেখানে সে এটাই বলেছিল ইউনশিয়ার ভালো করে খেয়াল রাখতে এবং সে আজকে যেন হসপিটাল থেকে বেরোতে না পারে। এই টেক্সটটা দেখিয়ে ডক্টর সিং বলে, আসলে জিজি একজন ভালো বস, কিন্তু ইউনশিয়া ওর কথা শুনতেই চায় না এবং বলে, আমি জানি না জিজি কেন এরকম করতে চায়, আমি শুধু এটুকুই চাই তুমি আজকেই আমাকে যেন হসপিটাল থেকে ডিসচার্জ দিয়ে দাও। এটা নিশ্চয়ই তুমি করতে পারবে। জিজি যখন ডেলিন ক্লাবের বাইরে দাঁড়িয়েই ছিল তখনই ডক্টর সিং ওকে টেক্সট করে জানায় ইউনশিয়ার তার রোগের ব্যাপারে সমস্ত সত্যিটাই জানতে পেরে গেছে। তাই তো আমি ইউনশিয়াকে এখানে রাখতে পারিনি, কারণ সে নিজে থেকেই ডিসচার্জ নিয়ে নিয়েছে। জিজি বলে, ঠিক আছে। এরপরেই আমরা ইউনশিয়াকে দেখব যে তার বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু তখনই তার হঠাৎ করে সেই লটারির টিকিটের কথা মনে পড়ে যায়। যেটা মনে পড়তেই ও তাড়াতাড়ি করে গিয়ে একটা লটারির টিকিট কিনে ফেলে। এই ব্যাপারটা নিংও দেখে। দেখার পর সে এই ব্যাপারে সবকিছু জিজিকেও বলে। এই মেয়েটা সেই মেয়েটা যাকে আমরা প্রথমে সিসিটিভি ফুটেজ পেন ড্রাইভে ভরতে দেখেছিলাম। আসলে ও জিজির কথাতে এখন ইউনশিয়ার ওপর নজর রাখছে। এদিকে জিজি যখন ডেলিন ক্লাবে পৌঁছে যায় তখন চেনবো এবং তার লোকেরা জিজিকে সেই ইকুইটি ট্রান্সফার এগ্রিমেন্টে সাইন করার জন্য ফোর্স করছিল, কিন্তু জিজিও সাইন করতে কোনো মতে রাজিই হচ্ছিল না। রাতে ইউনশিয়া তার বাড়িতে বসেছিল এবং সে যখন লটারির টিকিট চেক করে তখনও জানতে পারে ও তো লটারিটা জিতে গেছে। তাই তো সেই লোকটার বলা বাকি কথাগুলো ওর মনে পড়তে থাকে, যেখানে লোকটা ডেলিন ক্লাবের ব্যাপারেও কিছু একটা বলছিল। এটা মনে পড়তেই ইউনশিয়া স্কুটারে করে ডেলিন ক্লাবের বাইরে পৌঁছে যায়, যেখানে যাওয়ার পর ও দেখে যে কিছু গুন্ডারা জিজিকে জোর করে গাড়িতে তুলছে। ইউনশিয়া তখন সেখানে পৌঁছে লোকগুলোর চোখে পেপার স্প্রে মেরে দেয় এবং জিজিকে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সেই লোকগুলো কিছুটা যাওয়ার পর ওদেরকে ঘিরেই ফেলে। তখনই ওখানে নিংও চলে আসে। নিং জিজিকে বলে, আমি এদেরকে সামলে নিচ্ছি। এরপর ইউনশিয়া এবং জিজি নিংয়ের বাইক নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। কিছুটা পালানোর পর ওরা দেখে মিস্টার জুয়ের অ্যাসিস্ট্যান্ট চেনবো সামনে থেকে আসছে। আর এখানে আমরা এটাও জানতে পারবো আসলে চেনবো জিজির হয়ে কাজ করে। এতগুলো লোককে মারার পর নিংয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল। বেচারা এত ক্লান্ত হওয়ার পরে ও রাস্তা দিয়ে একা একাই হেঁটে যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে ডক্টর সিং চলে আসে ওকে পিক করার জন্য। ইউনশিয়া এবং জিজি জিজির বাড়িতে চলে যায়, যেখানে ইউনশিয়া জিজিকে বলে, আমি তোমার কাছে 2 বছর ধরে কাজ করছি, কিন্তু তুমি একটাও সত্যি কথা আমাকে বলনি। তুমি কি নিজেকে খুব বেশি একটা ভালো অ্যাক্টর মনে করো, নাকি আমাকে খুব বুদ্ধু মনে করো যে তুমি কথাগুলো বললে আমি কিছুই বুঝতে পারবো না? এবার জিজি এক এক করে সমস্ত সত্যি কথাগুলোই বলতে থাকে এবং সে সঙ্গে এটাও বলে, আসলে মিস্টার জু যাতে তোমাকে এই ব্যাপারে ইনভলভ না করে তাই আমি তোমাকে এইসব কিছু বলিনি, এবং মিস্টার জুকে দেখানোর জন্যই আমি একজন স্পয়েলড চাইল্ড হওয়ার অ্যাক্টিং করতাম। কিন্তু তারপর যখন দেখলাম যে মিস্টার জু তোমাকেও ইনভলভ করে ফেলেছে তখন আমি তোমাকে ইচ্ছে করেই ফায়ার করেছিলাম। এবার ইউনশিয়াও জিজির করা ব্যবহারগুলো খুব ভালোভাবেই বুঝতে পারে কেন জিজি তাকে ফায়ার করে দিয়েছিল, কেনই বা জিজি তাকে ভুল রিপোর্ট দেখিয়ে হসপিটালে রেখেছিল। জিজি ওকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় আমি এরকম কেন করেছি? ইউনশিয়া বলে, তুমি নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট পার্সনকে বাঁচাতে চাইছিলে। ওর কথা শুনে জিজি ভাবে তাহলে ইউনশিয়া ফাইনালি বুঝতেই পেরে গেছে সে কেন এরকম করেছিল।
কিন্তু ওদিক থেকে ইউনশা বলে ওঠে, আমি এবার বুঝেছি, তুমি আসলে আমাকে ঢাল বানিয়ে ডক্টর সিংকে বাঁচাতে চাইছিলে। এইটা শুনে জিজি বলে, আমি কেন ডক্টর সিংকে বাঁচাতে চাইবো, ওর সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক নেই। কিন্তু ইউনশা যখন তবুও কিছু বুঝতে পারছিল না, জিজি এই ব্যাপারটাকে সাইডেই রেখে দেয়। ইউনশা ওকে জিজ্ঞাসা করে, মিস্টার জু যদি তোমার ক্ষতি করতেই চাইছে তাহলে তুমি ডেলিন ক্লাবে মিস্টার জুয়ের সঙ্গে কেন দেখা করতে গেছিলে? চিচি বলে, আমি ইচ্ছে করেই গেছিলাম যাতে মিস্টার জু আমার কাছের মানুষগুলোর না ক্ষতি করে। এইটা বলার পরে ওই ইউনশা কিছুই বুঝতে পারেনি। তাই তো জিজি ডাইরেক্টলি বলেই ফেলে যে আমি তোমাকে পছন্দ করি, তোমার জন্যই আমি এইসব কিছু করেছি। কিন্তু ইউনশা তো ওর কথা শুনে রেগে যায়, কারণ সে ভাবছে যে জিজি বোধহয় তার সঙ্গে মজা করছে। এবং ইউনশা ওকে বলেও, আমি আজকে খুব ভালো মুডে ছিলাম, কারণ জীবনে এই প্রথমবার আমি একটা লটারি জিতেছি। এইটা বলেই ও লটারির টিকিট বের করে, কিন্তু সেই টিকিটে জিজির রক্তের দাগ লেগে গেছিল, যেটা দেখে ইউনশার মন খারাপ হয়ে যায়। ওকে এতটা কষ্ট পেতে দেখে জিজি বলে, ঠিক আছে, আমি তোমাকে এর জন্য কম্পেনসেট করে দিচ্ছি। এরপর জিজি তার কাছে থাকা ক্যাশগুলোকে জমা করে ইউনশাকে দিয়ে দেয় এবং বলে, আমার কাছে এখন এতটুকুই আছে, কিন্তু বোর্ড মিটিংয়ের পরে আমি তোমাকে ভালোভাবে কম্পেনসেশন দিয়ে দেব। ইউনশা টাকাটা ফেরত দিয়ে বলে, তার কোনো দরকার নেই, আমি এই ব্যাপারটাকে দুর্ভাগ্যই মনে করব। তখন জিজি বলে, কালকে তো আমাদেরকে খুব বড় একটা ধামাকাদার কাজ করতে হবে। এখানেই ফিউচারের একটা সিন দেখানো হয়, যেখানে জিজি ইউনশা কিভাবে মারা গেছিল সেই ব্যাপারেই ভাবছিল। আসলে যেদিন জিজি এবং ইউনশার বিয়ের দিন ছিল সেই দিনই ইউনশা মারা যায়। তাই তো জিজি ভাবে ইউনশাকে সেফ রাখার জন্য সে ইউনশাকে ডুয়াল স্পেসের ব্যাপারে সব কথা বলে দেবে। গল্পটা আবার প্রেজেন্টে চলে আসে, যেখানে মিস্টার জু বোর্ড মিটিংয়ে ছিল, কিন্তু তখনও পর্যন্ত জিজি ওখানে পৌঁছায়নি। তাই মিস্টার জু সমস্ত বোর্ড মেম্বারদেরকে বলতে থাকে জিজি কতটা ইরেসপন্সিবল, এবং সে এটাও বলে হয়তো জিজি কালকে অনেক পার্টি করেছে, তার জন্যই সে আজকে আসতে পারেনি। তারপর মিস্টার জু সবাইকে একটা করে ডকুমেন্ট দেয়, যেখানে এটাই দেখা ছিল যে জিজি ইকুইটি ট্রান্সফার এগ্রিমেন্টে সাইন করে দিয়েছে। মিস্টার জু সবাইকে এটাও বলে ও নিজের ইচ্ছায় সমস্ত শেয়ারগুলো আমাকে দিয়ে দিয়েছে, এবং তার প্রমাণ হিসেবে সে চেনবুকে একটা ভিডিও চালাতে বলে। কিন্তু সেই ভিডিওতে দেখা যাচ্ছিল কিভাবে মিস্টার জু জিজির কাছ থেকে ইকুইটি ট্রান্সফার এগ্রিমেন্টে সাইন করানোর কথা বলছিল। আর এটা দেখে সবাই বুঝেই যায় যে মিস্টার জু কি করেছে। ভিডিওটা দেখার পর মিস্টার জু তাড়াহুড়ো করে ভিডিওটা বন্ধ করে দেয় এবং চেনবোকে বলে, তুমি এই ভিডিওটা কিভাবে পেলে? ওর কিছু বলার আগেই ওখানে জিজি চলে আসে, যার সঙ্গে ইউনশিয়া এবং নিংও ছিল। জিজি সবাইকে জানায় কিভাবে মিস্টার জু তার কাছ থেকে জোর করে ইকুইটি ট্রান্সফার এগ্রিমেন্টে সাইন করিয়েছে। এবার মিস্টার জু রেগেই চেনবো এবং আরেকজন শেয়ার হোল্ডারকে বলে, তোমরাই ইচ্ছে করে আমাকে ফাঁসিয়েছো তাই না? জিজি এখানে সমস্ত বোর্ড মেম্বারদেরকে এটাও জানায় যে কিভাবে মিস্টার জু এতদিন কোম্পানিতে ফ্রড কাজ করে এসেছে। এইগুলো শোনার পর মিস্টার জু তো ওকে থাপ্পড় মারতেও যাচ্ছিল, কিন্তু পেছন থেকে চেনবো ওকে ধরে ফেলে। জিজি বলে, আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোমাকে অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। তাছাড়াও বাবার মৃত্যুটা যে অ্যাক্সিডেন্টাল নয় সেটাও আমি জানতাম। মিস্টার জু বলে, কিন্তু তাতে কিছু প্রমাণ হয় না, তাছাড়া তুমি একটু ওয়েট করো, আমি তোমার কাছ থেকে সবকিছুই ছিনিয়ে নেব। তারপর সিকিউরিটির লোকেরা মিস্টার জুকে ওখান থেকে নিয়ে চলে যায়। মিটিংয়ে সমস্ত বোর্ড মেম্বাররা জিজির ফেভারেই কথা বলছিল, তাই কোম্পানিতে আপাতত কোনো সমস্যা নেই। এইসব কিছু শেষ হওয়ার পর ডক্টর সিং জিজির সঙ্গে দেখা করতে আসে এবং ইউনশাকে পটানোর ব্যাপারে বিভিন্ন রকম টিপস দিতেও শুরু করে। কিন্তু তখনও জিজি এটাই চিন্তা করছিল যে মিস্টার জু ওর কাছ থেকে আরও কিছু নিশ্চয়ই লুকিয়ে রেখেছে। ঠিক তখনই জিজিকে কেউ ফোন করে জানায় মিস্টার জুকে পুলিশে দেওয়ার আগে কেউ ওকে এখান থেকে নিয়ে পালিয়ে গেছে। এবার এইটা শুনে জিজি কনফার্ম হয়ে যায় যে মিস্টার জুয়ের সঙ্গে আরও কেউ জড়িত আছে। পরের দিনই ইউনশা জিজির কাছে যায় এবং সে তার রেজিগনেশন লেটার দিয়ে দেয়, কারণ ওর মনে হচ্ছিল যা কিছু হয়েছে তারপরে ওর এখানে কাজ করাটা ঠিক হবে না। জিজিও এটা খুশি খুশি অ্যাকসেপ্ট করে নেয়, কারণ ও আর ইউনশার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করতেই চাইছিল না। সেদিন যখন ইউনশা বাড়ি যাচ্ছিল তখন দেখে ওর একজন প্রতিবেশী আনশুন তার দোকানের বাইরে হ্যাপি ওকেশন লাগিয়ে দোকানটা বন্ধ করছিল, যেটা দেখে ইউনশা ওকে জিজ্ঞাসা করে যে ও কেন দোকান বন্ধ করে দিচ্ছে। তখন আন্টি শুন ওকে বলেছিল আমার মেয়ের আজকে বাচ্চা হবে, তাই আমাকে ওখানে যেতে হবে। আন্টি শুন চলে যাওয়ার পরই ওর কাছে ফিউচার থেকে জিজির ফোন আসে, যেটা দেখে ইউনশা আজকে ওকে জিজ্ঞাসা করেই ফেলে, তুমি আসলে কে বলো তো, আর তুমি সেদিন কি করে জানতে পেরেছিলে লটারির কোন নাম্বারটা জিতবে? ওর কথার উত্তর না দিয়ে জিজি বলে আজকে আন্টি শুনের মেয়ের বাচ্চা হবে। এরপরে সে ফিউচারে থাকা আন্টি শুনের সঙ্গে ওর কথা বলিয়ে দেয়, যেটা শুনে ইউনশা তো শকড হয়ে যায়। জিজি ওকে এটাও বলে আমি এখন 2025-এ আছি, কিন্তু তুমি 2024-এ। আসলে তোমার কাছে যে ফোনটা আছে তার জন্যই আমি আলাদা টাইম স্পেসে থাকার পরেও তোমার সঙ্গে কথা বলতে পারছি।
কিন্তু এই কথাটাও আবার দিনে একবারই 12টার সময় শুধুমাত্র 2 মিনিটের জন্যই হতে পারে। তোমাকে শুধু আমি এটুকুই বলতে চাই, তুমি যদি আমার কথা বিশ্বাস করে থাকো তাহলে তুমি এমইউ কোম্পানি ছেড়ে যেও না। এটা বলার পরেই ফোনটা কেটে যায়। পরের দিনই আমরা ইউনশিয়াকে আবারও ইমিউ কোম্পানিতে দেখব, যেখানেও জিজির ইন্টারভিউয়ের জন্য ড্রেস সিলেক্ট করছিল, যাতে এই ইন্টারভিউয়ের মাধ্যমে জিজির ইমেজটা ঠিক করা যায়। এদিকে জিজিও ইউনশিয়াকে আবারও কোম্পানিতে দেখে অনেকটাই খুশি হচ্ছিল। ইন্টারভিউ দেওয়ার পর ওরা দুজনে মিলে একটা পাখি কিনতে যায়, যেখানে জিজি একটা সাদা পাখি কেনে। পরে শুনেই আমরা ইউনশিয়াকে একটা ব্লাইন্ড ডেটে যেতে দেখব। ও যে রেস্টুরেন্টে ব্লাইন্ড ডেটের জন্য গিয়েছিল, জিজিও সেই রেস্টুরেন্টেই ছিল এবং ওপর থেকে সে ইউনশিয়াকেই দেখছিল। ফোন করে ডক্টর সিংকে বলে এই পাখিটাকে দেখার পরেও ইউনশিয়ার পাস্টের কোনো কথাই তো মনে পড়ছে না। এখানেই একটা 10 বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে ইউনশিয়া একবার জিজির বাড়িতে গিয়েছিল এবং ওর বাড়িতে এই রকম সাদা পাখিই ছিল। জিজির ইন্টারভিউয়ের পর থেকে সবাই জিজির ব্যাপারে অনেক প্রশংসাই করছিল। তার সঙ্গে জিজির ব্যাপারে এই রুমোর্সটাও ছড়া ছিল জিজির একসঙ্গে 2টো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার আছে। এই রুমোরটার ব্যাপারে যখন ইউনশিয়া জানতে পারে তখন সে জিজির কাছে পৌঁছে যায়। রুমোরটাকে ক্লিয়ার করার জন্য ওকে একটা প্ল্যানিংও বলে, যেই প্ল্যানিং অনুসারে পরের দিনই জিজি ওই 2টো মেয়ের সঙ্গে দেখা করে। আর তখনই আমরা জানতে পারবো আসলে এই 2টো মেয়েকে জিজিই হায়ার করেছিল, যাতে ওরা জিজির ব্যাপারে রুমোর্স ছড়াতে পারে। জিজি যখন ওই 2টো মেয়ের সঙ্গে কথাই বলছিল, তখনই ওখানে শিলিন নামের একটা মেয়ে চলে আসে, যে 2 বছর ইউরোপে ছিল এবং এখন ফিরছে। আসলে এই শিলিন জিজির ছোটবেলার বন্ধু এবং সে ছোটবেলা থেকেই জিজিকে পছন্দ করে। জিজি যখন এই ব্যাপারে জানতে পারে তখনই সে শিলিনকে না বলে দিয়েছিল, কিন্তু তবুও শিলিন হার মানেনি এবং সে এসেই প্রথমে ওই 2টো মেয়েকে টাকা দিয়ে ওখান থেকে ভাগিয়ে দেয়। তারপরে সে জিজির কাছে বসে পড়ে। তখন জিজি উঠে গিয়ে উল্টো সাইডের চেয়ারে গিয়ে বসে। জিজি শিলিনকে বলে তোমার এবার আমার উপর গিভ আপ করে দেওয়া উচিত। কিন্তু শিলিন ওকে বলে যতক্ষণ না তুমি নিজের জন্য কোনো গার্লফ্রেন্ড খুঁজে নিচ্ছ ততক্ষণ আমি তোমার পেছন ছাড়বো না। জিজি বলে আমি তো গার্লফ্রেন্ড কবেই খুঁজে পেয়ে গেছি। তখনই ওখানে ইউনশিয়া চলে আসে এবং সে ইউনশিয়াকেই তার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। ইউনশিয়া এখানে জিজির কথাতেই হ্যাঁ মেলাচ্ছিল, কারণ সে ভাবছিল জিজি নিশ্চয়ই শিলিনের সামনে নাটক করছে। জিজি শিলিনকে এটাও বলে ইউনশিয়া আসলে আমার অ্যাসিস্ট্যান্ট, তাই পাবলিকলি আমরা আমাদের রিলেশনের কথাটা কাউকেই জানাইনি, কারণ এতে কোম্পানিতে অনেক সমস্যা হতে পারে। কিন্তু এই কথাগুলোর একটাও শিলিন বিশ্বাস করেনি, তাই তো সে তার ওয়েলকাম পার্টিতে জিজি এবং শিলিনকে ইনভাইটও করে। এরপর ইউনশিয়া যখন শিলিনের ইনফরমেশন চেক করে তখন ও জানতে পারে শিলিন খুব বড় একজন ভায়োলিনিস্ট এবং ওর অনেক ফ্যান ফলোয়ারও আছে। শুধু এটুকুই নয়, শিলিন হচ্ছে হিল ক্যাপিটালের মেয়ে। যেহেতু জিজিও হিল ক্যাপিটালের সঙ্গে কাজ করতেই চায়, তাই ইউনশিয়া জিজির সঙ্গে ওই পার্টিতে যেতে রাজি হয়ে যায়। এরপর ওরা দুজন পার্টিতে যাওয়ার জন্য ড্রেস সিলেক্ট করতেও যায়, কিন্তু ড্রেসগুলোর দাম শুনে ইউনশিয়া ড্রেসটা কিনতেই চাইছিল না এবং এটাই বলছিল আমি একবার ড্রেসটা পরার পর এটা ফেরত দিয়ে চলে যাব। কিন্তু জিজি বলে তুমি আমার সঙ্গে আমার কাজের জন্য যাচ্ছ, তাই ড্রেসটার জন্য আমিই পে করে দেব। ইউনশিয়া এই ড্রেসটার ম্যাচিংয়ে একটা হিলও কিনতে চাইছিল, কিন্তু জিজি বলে এই হিলটা তোমার বাজেটের বাইরে চলে যাবে। এটা বলেই জিজি ওর পায়ে সেই ড্রেসের ম্যাচিংয়ে একজোড়া কমফোর্টেবল জুতো পরিয়ে দেয়। আসলে ইউনশিয়ার হিল পরলে কষ্ট হবে, তাই তো জিজি এরকমটা করেছিল, যেটা ইউনশিয়াও বুঝতে পেরে যায়। এরপর ইউনশিয়া এবং জিজি পার্টিতে পৌঁছে যায়, যেখানে শিলিন তখন ভায়োলিন বাজাচ্ছিল। ইউনশিয়াকে জিজির সঙ্গে দেখে বাকি মেয়েরা ওর ব্যাপারে অনেক গসিপ করতে শুরু করে এবং এটাও বলে ইউনশিয়া কীরকম গোল্ড ডিগার, যে তার বসের সঙ্গে অ্যাসিস্ট্যান্টের কাজ করতে করতে বসকেই পটিয়ে ফেলেছে। এই কথাটা জিজির খুব খারাপ লাগে, তাই তো সে ইউনশিয়ার হয়ে সবাইকে বলতে শুরু করে এখানে থাকা সবাই টাকা পছন্দ করে, সবাই সবার পরিবারের টাকাতেই জীবন কাটাচ্ছে, কিন্তু ইউনশিয়াকে দেখো, সে এখন থেকেই নিজে ইনকাম করতে শুরু করেছে। তাই তোমরা ইউনশিয়াকে কি করে জাজ করতে পারো? তাছাড়া ইউনশিয়া যদি সত্যি গোল্ড ডিগার হতো তাহলে তো এই ব্যাপারটা ওর কাছে অনেকটা সহজ হয়ে যেত, কারণ আমি কবে থেকে ওর পেছনে পড়ে আছি। এবং এখানেই জিজি সবার সামনে ইউনশিয়াকে তার গার্লফ্রেন্ড হিসেবেই পরিচয় দেয়। তারপর সে ইউনশিয়াকে নিয়ে বাইরে চলে যায়, যেখানে প্রথমে দুজনেই একটু অকওয়ার্ড ফিল করছিল। তারপরে জিজি ইউনশিয়াকে বলে ভেতরে আমি এক্ষুনি যা যা বলেছি তার সবটাই সত্যি। তখনই পার্টিতে শিলিনের বাবা আসে, যেটা দেখে জিজি ইউনশিয়াকে ওখানেই তার জন্য ওয়েট করতে বলে এবং ভেতরে চলে যায় হিল ক্যাপিটালের সঙ্গে কথা বলতে। এদিকে শিলিনের বাবা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি ব্যাপার, আজকে তোমার মনটা একটু খারাপ লাগছে কেন? শিলিন বলে জিজির সত্যিকারই এখন একটা গার্লফ্রেন্ড আছে। এটা শুনে ওর বাবা মজা করেই বলে তাহলে তো ভালোই হয়েছে, কারণ এবার অন্তত তুমি ওর কেয়ার করা বন্ধ করে আমার প্রতি কেয়ারটা করবে। ঠিক তখনই ওখানে জিজিও চলে আসে। তাই হিল ক্যাপিটাল মানে শিলিনের বাবা
জিজির সঙ্গে কথা বলার জন্য আলাদা রুমে চলে যায়। 12টা বাজার সঙ্গে সঙ্গেই ইউনশিয়ার কাছে ফিউচার থেকে জিজির ফোন আসে। ইউনশিয়া ওকে জিজ্ঞাসা করে, তুমি যেন কোথায় আমাকে যেতে বারণ করেছিলে, সেই জায়গায় গেলে কি আমার বিপদ হবে? তখন জিজি বলে, 2024-এর 31শে ডিসেম্বর তুমি লেক সাইড হোটেলে যাবে না, যেখানে গেলেই তোমার খুব বড় ক্ষতি হয়ে যাবে। ইউনশিয়া বলে, কিন্তু আমি তো এখন সেই হোটেলেই আছি। তখন জিজি ওকে বলে, তাহলে তুমি এক্ষুনি হোটেল থেকে বেরিয়ে আসো এবং এই ফোন কলের ব্যাপারে কাউকে তুমি কিছুই বলবে না। ওর কথা শুনে ইউনশিয়া তখনই হোটেল থেকে বেরিয়ে চলে আসে এবং গাড়িতেও বসে পড়ে। জিজিকে টেক্সট করে বলে, আমার কিছু একটা কাজ পড়ে গেছে, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। টেক্সটটা করার পরেই সে মিস্টার জুকে ওই হোটেলের বাইরে দেখতে পায়, যেটা দেখে ও ভাবে যে এ এখানে কি করছে, কোথাও জিজির কোনো ক্ষতি না করে ফেলে। এইটা ভাবার পরেই ও গাড়ি থেকে বেরিয়ে আবার হোটেলের দিকে দৌড়ায়। এইদিকে মিস্টার শির সঙ্গে জিজি কথা বলছিল, যেখানে মিস্টার শি জিজিকে বলে, আমি শুনেছি তুমি তোমার বাবার শেষ প্রজেক্টটা নিয়ে আবারও কাজ করা শুরু করেছো। সেখানে যদি তোমার কোনো ফান্ডিং এর দরকার পড়ে তাহলে তুমি অবশ্যই আমাকে বলো। মিস্টার শির সঙ্গে কথা বলার পর জিজি চলে যায়। ঠিক তখনই ওখানে ইউনশিয়া চলে আসে এবং মিস্টার শিকে জিজির ব্যাপারে জিজ্ঞাসা করে। মিস্টার শি বলে, এক্ষুনি তো জিজি আমার সঙ্গে কথা বলে বেরিয়ে গেল। ওর কথা শুনে ইউনশিয়াও সেই দিকে দৌড়ায়। তখন মিস্টার শি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই জিজির গার্লফ্রেন্ড তাই না? এর ব্যাপারে একটু ইনফরমেশন বের করো দেখি তো, আমিও দেখতে চাই এ আমার মেয়ের থেকে কোন অংশে ভালো। এদিকে জিজি সেই জায়গায় আসে যে জায়গায় সে ইউনশিয়াকে ছেড়ে দিয়ে গেছিল, কিন্তু এখানে এসে ইউনশিয়াকে না দেখতে পেয়ে সে ইউনশিয়াকে ফোন করার জন্য ফোন বের করে। তখনই ও দেখতে পায় যে ইউনশিয়া ওকে অনেক ফোন কল করেছে, তার সঙ্গে একটা টেক্সটও করেছে, যেখানে এটাই বলা আছে যে আমার কিছু কাজ আছে তাই আমি চলে যাচ্ছি। এদিকে ইউনশিয়া জিজিকে খুঁজতে খুঁজতে আবার হোটেলের বাইরে চলে আসে। ঠিক তখনই মিস্টার জু ওকে পেছন দিক থেকে ধরে অজ্ঞান করে ফেলে। তারপরে সে ইউনশিয়াকে সুইমিং পুলে ঠেলে দেয়, যাতে ইউনশিয়া ওখানেই মারা যায়। এদিকে আমরা ফিউচারের জিজিকে দেখব, যার প্রেজেন্টের জিজির কিছু স্মৃতি মনে পড়ে, যেখান থেকে ও জানতে পারে যে প্রেজেন্টে জিজি ইউনশিয়াকে জলে ডোবার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। যেটা জেনে ফিউচারের জিজি অনেকটাই খুশি হয় এবং সে তখনই বেরিয়ে পড়ে ইউনশিয়ার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য। যাওয়ার পথে ওর ডক্টর সিং এবং নিংয়ের সঙ্গে দেখা হয়। জিজি যখন তাদেরকে বলে যে আমি ইউনশিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছি, তখন ডক্টর সিং বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ইউনশিয়া তো 1 বছর আগেই মারা গেছে, তাই তোমার এবার ইউনশিয়াকে ভুলে নিজের জীবনে এগিয়ে যাওয়া উচিত। এবারে ইউনশিয়া 12ই মার্চে মারা গেছিল, সেটাও আবার 12টা 4 মিনিটে এবং নিজের বাড়িতেই। এটা শুনেই জিজি তার ফোন চেক করে, দেখে যে 12টা বাজতে এখনো 2 ঘন্টা বাকি। প্রেজেন্টে ইউনশিয়া যখন জ্ঞান ফেরে তখন জিজি ওর কাছেই ছিল এবং ওকে চোখ খুলতে দেখে ও জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? তখনই ওখানে নিং চলে আসে এবং ইউনশিয়াকে একটা ভিডিও দেখায়, যেখানে জিজি সুইমিং পুলে ঝাঁপ দিয়ে ওকে জল থেকে বাঁচিয়েছিল। জিজি নিংকে জিজ্ঞাসা করে, তুমি কি সিসিটিভি ফুটেজ চেক করেছো? নিং বলে, সিসিটিভি ফুটেজটাকে কেউ নষ্ট করে দিয়েছে। ইউনশিয়া বলে, এই কাজটা আসলে মিস্টার জুয়ের। এরপর এখানে ইউনশিয়া পুরো ঘটনাটাই জিজিকে বলে এবং জিজ্ঞাসাও করে, তুমি আমাকে খুঁজলে কিভাবে? জিজি বলে, আমি তোমার টেক্সট পাওয়ার পর ভেবেছিলাম তুমি বোধহয় হোটেল থেকে চলে গেছো, কিন্তু তখনই একজন স্টাফের কাছ থেকে আমি জানতে পারি যে তুমি আবারও হোটেলে এসেছিলে, তাই তো আমি তোমাকে খুঁজতে শুরু করেছিলাম। তারপরেই আমি তোমাকে সুইমিং পুল থেকে উদ্ধার করেছিলাম। তখনই ইউনশিয়ার তার সেই পুরনো ফোনের কথা মনে পড়ে, যেটা সে জিজির গাড়িতেই ছেড়ে দিয়েছিল। সে ফোনটা নিংকে আনতে বলে। নিং আবার এই কাজটা ডক্টর সিংকে দিয়ে দেয়। ডক্টর সিং যখন সেই গাড়ির কাছে পৌঁছায় তখন দেখে ইউনশিয়ার ফোনে কারোর কল এসেছে। তখন ডক্টর সিং সেই ফোনটা রিসিভ করে। এদিকে জিজি ইউনশিয়াকে তার বাড়িতে ছাড়তে যায়। জিজি যখন ওকে ছেড়ে দিয়ে চলেই যাচ্ছিল তখনই ওকে ডক্টর সিং ফোন করে এবং বলে ইউনশিয়ার ফোনে এক্ষুনি তার কোনো বন্ধু ফোন করেছিল। সে বলেছে ইউনশিয়া যেন তার বাড়িতে না যায়, বাড়িতে গেলেই নাকি তার বিপদ হতে পারে। তখনই জিজি লক্ষ্য করে কেউ পেছন থেকে ইউনশিয়ার উপর হামলা করতে চাইছে, কিন্তু জিজি ইউনশিয়াকে বাঁচিয়ে নেয়। তারপর যখন জিজি সেই লোকটাকে ধরার জন্য ভেতরে যায়, দেখে লোকটা তো ততক্ষণে পালিয়ে গেছে। ইউনশিয়ার বাড়ির সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেটা দেখে জিজি ওকে বলে, যতক্ষণ না মিস্টার জু ধরা পড়ছে ততক্ষণ তোমার এখানে থাকা ঠিক হবে না। তারপরও ইউনশিয়াকে নিয়ে তার বাড়ির সামনে চলে আসে এবং ইউনশিয়াকে এটা অজুহাত দেখায় যে তুমি যদি অন্য কোথাও থাকো তাহলে তো আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করতে পারবো না, এর জন্য তুমি এখানে থাকলে বেশি সেফ থাকবে। ততক্ষণে ওখানে ডক্টর সিংও জিজির গাড়ি নিয়ে পৌঁছে যায়, যেটা দেখে ইউনশিয়া প্রথমেই সেই গাড়ি থেকে ফোনটা বের করে। তারপর ডক্টর সিংকে জিজ্ঞাসা করে, আমার সেই বন্ধুটা এক্স্যাক্টলি তোমাকে কি বলেছিল? তখন ডক্টর সিং মনে করে যে ইউনশিয়ার বন্ধু ডক্টর সিংয়ের ব্যাপারে সবকিছুই জানে এবং সে ডক্টর সিংকে এটা বলেও থ্রেট দিয়েছিল যে তুমি যদি এই কথাটা এক্ষুনি ইউনশিয়াকে না বলে দাও তাহলে আমি সবাইকে এইটা জানিয়ে দেব যে তুমি এখনো পর্যন্ত সিঙ্গেল
এগুলো মনে করার পর ডক্টর সিং ইউনশিয়াকে জিজ্ঞাসা করে, কিন্তু তোমার বন্ধু আমার ব্যাপারে এত কিছু জানলো কি করে? তখন ইউনশিয়াও গল্প বানাতে শুরু করে এবং বলে, আসলে আমি আমার বন্ধুর কাছে তোমাদের কথা অনেক বেশি বলেছি, তো তাইও তোমাদের ব্যাপারে সবকিছু জানে। আর সে আমার প্রতিবেশীও, তাই বাড়ির মধ্যে হয়তো ও কাউকে যেতে দেখেছিল, তার জন্যই আমাকে অ্যালার্ট করে দিয়েছে। এইসব কথাগুলো শুনে জিজি আবার খুব জেলাস ফিল করছিল। জিজির বাড়িতে যাওয়ার পর ইউনশিয়া জিজিকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কোনো মেকআপ রিমুভার আছে? জিজি বলে, না, আসলে তুমিই তো প্রথম মেয়ে যে আমার বাড়িতে এসে থাকছো, তাই মেয়েদের কোনো জিনিস তুমি আমার বাড়িতে পাবে না। রাতে যখন ওরা দুজন একসঙ্গে ডিনার করতে বসে, সেখানে জিজি বলে, আমি এরপর থেকে ভালো করে রান্না করার চেষ্টা করব, আজকের মতো এটাই খেয়ে নাও। ইউনশা বলে, চলো আমরা এই রান্না করার কাজটা দুজনের মধ্যে ভাগ করে নিই, কারণ আমিও এখানে ফ্রিতে থাকতে পারবো না। জিজি ওকে বলে, ও যখন ছোট ছিল তখন ওর বাবাই ওর জন্য রান্না করে দিত, কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে তার জন্য আর কেউই রান্না করে দেয়নি। তখন থেকে সে নিজেই রান্না করে, আর এইটাই প্রথমবার যে সে কোনো মেয়ের জন্য রান্না করছে। ওর কথা শুনে ইউনশা বলে, হ্যাঁ, কারণ তোমার বাড়িতে আগে কোনোদিন কোনো মেয়ে থাকতেই আসেনি, এই কথাটা তুমি আমাকে আগেও বলেছো। তখন জিজি আবারও 10 বছর আগের কথা মনে করে, যখন ইউনশিয়া তার বাড়িতে থাকতে এসেছিল, এবং সে আস্তে আস্তে বলতে থাকে যে, হ্যাঁ, তুমি ছাড়া আমার জীবনে কোনোদিন কেউ ছিলই না, আসলে প্রথম থেকেই তুমি আমার জীবনে ছিলে। রাতে যখন জিজি তার রুমেই ছিল, তখনই নিং ওকে সেই হোটেলের সিসিটিভি ফুটেজটা পাঠায়, যেখানে এটাই দেখা যাচ্ছিল মিস্টার জুই ইউনশিয়াকে জলে ফেলেছিল। এদিকে ফিউচারের জিজির বাড়িতে কিছু পুলিশেরা তল্লাশি চালাচ্ছিল। আসলে ওর ঘাড়ে এটাই দোষ চেপেছিল যে ইউনশিয়ার মৃত্যুর পেছনে নাকি ওর হাত আছে, তাই তো পুলিশেরা ইনভেস্টিগেশন করছিল এবং ওর বাড়ি থেকে কিছু ব্লাড স্যাম্পেলও পেয়ে যায়। পরের দিন জিজি এবং ইউনশিয়া দুজনেই একসঙ্গে লেকসাইড হোটেলে যায়। জিজি ইউনশিয়াকে এখানে এনেছিল যাতে ইউনশিয়ার জল থেকে কোনো ভয় না তৈরি হয়, কারণ আগের দিন ও যখন অজ্ঞান ছিল তখন মিস্টার ঝু ওকে জলে ফেলে দিয়েছিল। তাই তো সেই ভয় দূর করানোর জন্য জিজি ওকে কিভাবে জলে থাকতে হয় তার ট্রেনিং দিতে শুরু করে। এখানে ওরা অনেকটা সময় এনজয় করেই কাটায়। ওরা যখন বসে নিজেদের মধ্যে কথাবার্তাই বলছিল, তখনই একজন ফটোগ্রাফার ওখানে চলে আসে এবং ওদের ফটোশ্যুট করতেও চায়। তাই বিকেলে ইউনশিয়া এবং জিজি খুব সুন্দরভাবে রেডি হয়ে ফটোশ্যুটও করে। পরের দিন ইউনশিয়া এবং জিজি আবারও একসঙ্গে অফিসে যায়, কিন্তু অফিসে ঢোকার আগের মুহূর্তেই ইউনশিয়া বলে ওঠে, আমি আগে যাচ্ছি, তুমি পরে এসো, যাতে লোকেরা আমাদের ব্যাপারে কোনো গসিপ না তৈরি করে। এতে জিজিও রাজি হয়ে যায়। তারপর যখন ওরা একটা মিটিংয়েই ছিল, 12টা বাজার সঙ্গে সঙ্গেই ইউনশিয়া মিটিং রুম থেকে বাইরে চলে আসে, কারণ ফিউচার থেকে তাকে জিজি যে ফোন করবে, কিন্তু সেদিন জিজি ওকে ফোন করেনি। যেটা দেখে ইউনশিয়া ভেবে দেখে যে ফিউচার থেকে জিজি অনেকদিন হবে ওকে ফোন করছে না, সে ঠিক আছে তো। ও যখন এইসব কিছুই ভাবছিল, তখনই ওকে পেশেন্ট টেক্সট করে। পেশেন্ট সেই ছেলেটা যার সঙ্গে ও ব্লাইন্ড ডেটে গেছিল। পেশেন্ট ওর কাছে আরও একটা ফেভার চায় এবং তার জন্য ও ইউনশিয়াকে পরের দিন ম্যাডাম শুনে দোকানে দেখা করতে বলে। এতে ইউনশিয়াও রাজি হয়ে যায়। রাতে বাড়িতে বসে বসে ইউনশিয়া সব কথাগুলো ভাবতে শুরু করে যে কিভাবে মিস্টার জু বারবারই ওর ওপর অ্যাটাক করছে। শুধু এটুকুই নয়, মিস্টার জু কাউকে দিয়ে ওর বাড়িতে তল্লাশিও চালিয়েছিল। কি খুঁজছিল ওর বাড়িতে? এই ডুয়াল স্পেসের ফোনটা নয় তো? ঠিক তখনই জিজি ওর দরজায় নক করে, যেটা শুনে ইউনশিয়া সেই ফোনটাকে বিছানাতে লুকিয়ে ফেলে। কিন্তু এই তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে ওর হাত লেগে একটা কাঁচের গ্লাস পড়ে ভেঙে যায় এবং সেই কাঁচের একটা টুকরো ইউনশিয়ার পায়ে গেঁথে যায়। এর ফলে ওর পা থেকে রক্তও বেরোতে শুরু হয়। গ্লাস ভাঙার আওয়াজ শুনে জিজি ভেতরে চলে আসে। তারপর যখন ইউনশিয়াকে এই কন্ডিশনে দেখে, সে ইউনশিয়াকে ওখান থেকে নিয়ে চলে যায় যাতে ওর পায়ে মেডিসিন লাগিয়ে দিতে পারে। পরের দিন ও যখন ম্যাডাম শুনে দোকানের বাইরে যায়, ঠিক তখনই ওকে ফিউচার থেকে জিজি ফোন করে। তখন ইউনশিয়া ওকে বলতে শুরু করে, তুমি আমাকে এতবার সাহায্য করেছো, এমইউ কোম্পানি থেকে আমাকে রিজাইন করতেও বারণ করেছো, আমি সেটাই করেছি, কিন্তু তোমার কথা শুনে বারবার কেন মনে হয় যে তুমি আমাকে খুব ভালো করে চেনো এবং আমার আশেপাশেই কোথাও থাকো। এটা শুনেই জিজি ওকে পাশের বিল্ডিং এর একটা নাম্বার বলে। নাম্বারটা শোনার পরেই ইউনশিয়া সেই বিল্ডিং এর দিকে দৌড়ে যায় এবং এই বিল্ডিংটা দেখার পর ওর মনে পড়ে এখানে তো আঙ্কেল হেং তার ছেলের সঙ্গে থাকতো, তার মানে যে ওর সঙ্গে কথা বলছে সেই আঙ্কেল হেংয়েরই ছেলে। ইউনশিয়া তো সেই সব দিনের কথাও মনে করে যে ও কিভাবে ডেপ্ট কালেক্টরের হাত থেকে বাঁচার জন্য এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল এবং দিনের পর দিন এখানেই থাকতো। এরপরে ইউনশিয়া পেইশেন্টকে ম্যাডাম শুনের দোকানের সামনে দেখে, তাইও পেইশেন্টের সঙ্গে কথা বলতে চলে যায়। পেইশেন্ট আসলে এখানে ব্লাইন্ড ডেটে আসার নাটক করছিল এবং সে ইউনশিয়াকে এটা বলেও, আজকের পর থেকে তোমাকে আর এই নাটকটা করতেই হবে না, কারণ আমি আমার বাড়িতে জানিয়ে দেব যে আমার একটা মেয়ের উপর ক্রাশ আছে। আগের ব্লাইন্ড ডেটেও পেইশেন্ট ঠিক একই কথাগুলোই ইউনশিয়াকে বলেছিল। পেইশেন্ট ওকে এটাও বলে তারও পিআর ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়ে যাবে। পেশেন্ট পিআর ডিপার্টমেন্টে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছে কারণ
পেশেন্ট যে মেয়েটাকে পছন্দ করে সেও পিআর ডিপার্টমেন্টেই কাজ করে, এবং যখন সে তার কাজ ভালোভাবে করতে পারবে তখন সে তার ক্রাশকে জানিয়ে দেবে যে সে তাকে পছন্দ করে। ওর কথাগুলো শুনে ইউনশার মনে হয় যে ও বোধহয় ইউনশার কথাই বলছে। কোথাও পেশেন্টই আঙ্কেল হেংয়ের ছেলে নয় তো? এইদিকে ফিউচারে জিচির কাছে তখন ডক্টর সিং ছিল। জিচি ডক্টর সিংকে বলে, আমার ইউনশার কথা খুব চিন্তা হচ্ছে। ডক্টর সিং বলে, এত চিন্তা করার দরকার নেই, যতক্ষণ ইউনশার মারা যাওয়ার ডেটটা 31শে ডিসেম্বর আছে, কারণ প্রেজেন্টে তো 31শে ডিসেম্বর দিনটা চলেই গেছে। ওরা যখন কথা বলছিল তখনই ওদের কাছে সেই ফটোশুটের ছবিগুলো চলে আসে, যেই ছবিতে ওকে এবং ইউনশাকে খুব সুন্দর দেখাচ্ছিল। এই ছবিগুলো দেখার পর ফিউচারে জিজি নিজের উপরই একটু জেলাস হয়, কারণ সে নিজে ইউনশার সঙ্গে এত ভালো সময় কোনোদিনই কাটায়নি। তার বাবা কিভাবে মারা গেছে সেই ব্যাপারে জানতে গিয়ে ও ইউনশাকে নিজের থেকে অনেকটা দূরেই করে দিয়েছিল, যাতে ইউনশা কোনো প্রবলেমে না পড়ে। তারপর অনেকদিন কেটে যাওয়ার পর যখন ওর ইউনশার সঙ্গে দেখা হয় তখন ইউনশা অলরেডি মারা গেছে। তাই ফিউচারের জিজি ওই পাস্ট কেয়ার রিপিট করতেই চায় না। ইউনশা যখন বাড়িতে একা ছিল তখন সে একটা চিরকুটে নাম লিখতে শুরু করে, যারা যারা আঙ্কেল হেংয়ের ছেলে হতে পারে। তখনই জিচি বাড়ি ফিরে আসে। জিচিকে দেখা মাত্র ইউনশা সব কাগজগুলো লুকিয়ে ফেলে, কিন্তু তার মধ্যে থেকে জিচি একটা কাগজ পেয়ে যায় যাতে ওর নাম লেখা ছিল। তখন জিচি বলে, তুমি কি আমাকে এতটাই ভালোবাসো যে একা বসে বসে আমারই নাম লিখছো? কিন্তু তারপরেই ও লক্ষ্য করে ওর নামের আগে একটা ক্রস লাগানো আছে। তখন ও ইউনশাকে বলে, আমি কি কিছু ভুল করেছি? তুমি কেন আমার নামের আগে ক্রস লাগিয়েছো? ইউনশা তখন ব্যাপারটাকে সামলানোর জন্য বলে, এইটার তো অন্য কিছু মিনিংও থাকতে পারে। তখন জিজি তার নিজের নামের সঙ্গে ইউনশার নামটাও লিখে ফেলে এবং স্মাইল করতে করতেই ওখান থেকে চলে যায়। পরের দিন ইউনশা যখন অফিসে নিজের কেবিনে পৌঁছায় তখন সে দেখে টেবিলে ম্যাডাম শুনের ওয়ান্টন রাখা আছে, যেটা জিজি ওর জন্য পাঠিয়েছিল যাতে ওর পুরনো দিনের কিছু কথা মনে পড়ে। কিন্তু এইটা দেখে ইউনশা তো অন্য কিছুই ভাবে। সে ভাবে এটা তার জন্য বোধহয় পেশেন্ট পাঠিয়েছে। রাতে ইউনশা এবং জিজি বাড়িতেই ডিনার এনজয় করে, যেখানে জিজি স্পেশালি ওর জন্য হটপট বানিয়েছিল। কথা বলতে বলতে ইউনশা জিজ্ঞাসা করে, তোমার সেই পাখিটা কোথায় গেল? এখন আর তার আওয়াজ পাওয়া যায় না। ওর কথা শুনে জিজির মাথায় বুদ্ধি চলে আসে এবং বলে, পাখিটাকে কালকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, তাই প্লিজ তুমি ওকে নিয়ে যেও। এতেই ইউনশা রাজি হয়ে যায়। এদিকে জিজি সেই পাখিটাকে ইউনশার নিকনেম শেখানোর চেষ্টা করছিল, যেটা ছিল ইওয়ান। কিন্তু ওই পাখিটা সবকিছু কপি করলেও ওই ইওয়ান নামটা কিছুতেই বলছিল না। সেখানেই একটা টেবিলে ইউনশার রেকর্ডার অন ছিল, যেখানে ওদের সমস্ত কথাই রেকর্ড হয়ে যায়। পরের দিন ইউনশা পাখিটাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যায়, যেখানে কোইন্সিডেন্টালি পেশেন্টও চলে আসে এবং পেশেন্টকে দেখা মাত্রই ওই পাখিটা ইউনশাকে ইওয়ান ইওয়ান বলে ডাকতে শুরু করে। এটা দেখে ইউনশা শকড হয়ে যায়, কারণ এই নামটা তো শুধুমাত্র আঙ্কেল হেংয়ের ছেলেই জানতো, এবং পেশেন্ট আসা মাত্রই পাখিটা ওর নিকনেম ধরে ডাকছে, তার মানে পেশেন্টই নামটা ডাকতে শিখিয়েছে। এবার তো ইউনশিয়া শিওরই হয়ে যায় যে পেশেন্টই তার আঙ্কেল হেংয়ের ছেলে। তাই তো সে পেশেন্টকে বলেও, তুমি কবে আমাকে সব সত্যিটা বলবে? পেশেন্ট তো ওর কথা শুনে একটু কনফিউজড হয়ে যায়, কিন্তু ইউনশিয়া বলে, ঠিক আছে চলো, তোমার কাছ থেকে সবকিছু জানার জন্য আমি অপেক্ষাই করব। পরের দিন ইউনশিয়া যখন কোম্পানিতেই ছিল তখনই জিচি ওকে টেক্সট করে জানায় আজকে সে মিস্টার শিয়ের সঙ্গে ডিনার করবে। টেক্সটটা দেখার পর ইউনশিয়া যখন অফিস থেকে বেরোতেই যাচ্ছিল তখন দেখে শিলিন জোর করেই জিচিকে গাড়িতে তুলছে। এইটা দেখে ও একটু জেলাস ফিল করে এবং এই জেলাসির চক্করে ওর অনেকটা রাগও হয়ে যায়। ইউনশিয়া এতটাই রেগে ছিল যে জিচি বাড়ি আসার পরেও ও এইসব কিছু নিয়ে জিচির সঙ্গে ঝামেলাই পাকিয়ে ফেলে এবং সে বলে, তোমার যেমন ছোটবেলার বন্ধু শিলিন তেমন আমারও ছোটবেলার বন্ধু আছে, যে হচ্ছে পেশেন্ট। এটুকু বলেই সে তার রুমে চলে যায়। ইউনশিয়া তার রুমে ফিরে ভাবতে থাকে যে আমি এরকম কেন বললাম। পরের মুহূর্তে ইউনশিয়া লক্ষ্য করে তার রেকর্ডারটা অন আছে, তাই সে রেকর্ডারটা চালিয়ে শুনতে শুরু করে। পুরোটা শোনার পরেই তো বুঝতে পারে যে জিজি হচ্ছে ওর আঙ্কেল হেংয়ের ছেলে। কিন্তু ও ভাবে জিজি ওকে সত্যিটা কেন বলেনি। সত্যিটা জানার পর ইউনশিয়া অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। তখনই জিজি ওর দরজায় নক করে। দরজা খুললেই জিজি ওকে এক্সপ্লেন করতে শুরু করে যে আমি জানতাম না শিলিন ওখানে আসবে, কিন্তু শিলিন ওখানে ছিল বলেই আমি তাড়াতাড়ি করে ওখান থেকে চলে এসেছি। আমি ডিনার পর্যন্ত করিনি। আমি ভালো করেই জানি তুমিও ডিনার করনি, তাই চলো একসঙ্গে ডিনার করে আসি। ওর কথা শুনে ইউনশিয়া মনে মনে ভাবে ও এখনও সত্যিটা আমাকে বলছে না যে ওই আঙ্কেল হেংয়ের ছেলে। পরে সিনেই আমরা ইউনশিয়াকে দেখব যে বাইরে বেরিয়ে প্রতিটা খাবারের স্টলেই যাচ্ছিল। তাই তো জিজিও ওর জন্য সবগুলো স্টল থেকে খাবার কিনছিল। পরে ওরা একটা জামা কাপড়ের দোকানে গিয়ে একটা কাপল শার্টও কেনে, যেগুলো পরে ওরা দুজনেই খুব এনজয় করে। ওরা যখন এরকম এনজয় করতে করতেই যাচ্ছিল তখনই একটা লোকের সঙ্গে ওদের ধাক্কা লেগে যায়, যেই লোকটার হাত থেকে ফোনটাও পড়ে গেছিল। ইউনশিয়া তখন ফোনটা তুলে লোকটাকে দিয়ে দেয় এবং ওরা ওখান থেকে যেতে শুরু করে। পরে যখন আমরা লোকটাকে দেখব আমরা জানতে পারবো
ওই লোকটাই আসলে মিস্টার জু, যে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। এবং মিস্টার জু সেই লোকটিকে বলছিল, জিজি ভাবে আমি তার বাবাকে খুন করেছি, কিন্তু খুন করার মতো ক্যাপাসিটি আমার কাছে নেই। আর আমি এটা ভালো করেই জানি, জিজির বাবার সঙ্গে শেষ কথাটা তুমিই বলেছিলে। আমি প্রেস কনফারেন্সের ডেট এবং টাইম ফিক্সড করে দিয়েছি। কাজ হয়ে গেলেই তুমি আমাকে এখান থেকে সেফলি পাঠিয়ে দেবে। পরের দিন ফিউচারের জিজিকে দেখব, যে ইউনশিয়ার কবরের পাশে দাঁড়িয়েছিল এবং ইউনশিয়ার সঙ্গেই ফোনে কথাও বলছিল। ইউনশিয়া ওকে বলে, তুমি তো আমার ভাই জিজি, কিন্তু তুমি সেটা আমাকে বলনি কেন? জিজি তখন ওর কাছে ক্ষমা চায় এবং বলে, আমার কারণেই তুমি মারা গেছো। তুমি যখন কোম্পানি থেকে রিজাইন দিয়ে দিয়েছিলে, তারপর থেকে তোমার সঙ্গে আমার তেমন কোনো কন্ট্যাক্ট ছিল না। কিন্তু তোমার বিদেশে যাওয়ার খবর জানতে পেরে আমি তোমাকে এয়ারপোর্টেই আটকে দিয়েছিলাম, আর যার ফলেই তো তুমি মারা গেছো। কিন্তু এই মার্ডারটা কে করেছে সেটা এখনো জানা যায়নি। এইটুকু বলার পর ফোনটা কেটে যায়। তখনই ফিউচারের জিজির কাছে ইউনশিয়ার হসপিটালে থাকার স্মৃতি আসে। তার সঙ্গে ওর সামনে থাকা ইউনশিয়ার কবরটাও ওখান থেকে উধাও হয়ে যায়, যেটা দেখে জিজি খুব খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই হসপিটালের দিকে দৌড়ায়। হসপিটালে পৌঁছানোর পর ডক্টরের কাছ থেকে ও জানতে পারে ইউনশিয়া এখন কোমায় আছে। কোনোদিন ও কোমা থেকে ঠিক হয়ে উঠবে কিনা সেটাও ডক্টর বলতে পারছে না। জিজি তখন আস্তে আস্তে করে ইউনশিয়ার হাতটা ধরে এবং অনেক খুশির সঙ্গেই বলে, ফাইনালি অনেক চেষ্টা করার পর তুমি বেঁচে তো আছো। পরের দিনই ওদের একটা কনফারেন্স ছিল, যেই কনফারেন্সে ওদের সঙ্গে পেশেন্টও যাচ্ছিল। তাই তো গাড়িতে যাওয়ার সময় ইউনশিয়া পেশেন্ট এবং নিংয়ের গাড়িতেই উঠে পড়ে, কারণ সে জিজির উপর রেগেছিল যে জিজি এখনো তাকে সত্যিটা বলছে না। এদিকে জিজি বুঝতে পারছিল না ইউনশিয়া কেন এরকম করছে। ও কি সেই শিলিনের ব্যাপারটাকে নিয়ে এখনো রেগে আছে? কিন্তু কালকে রাতে যখন আমরা একসঙ্গে বেরিয়েছিলাম তখন তো সবকিছু ঠিকই ছিল। ওরা যখন গাড়িতেই যাচ্ছিল তখনই ওরা দেখে খুব বৃষ্টির কারণে রাস্তাকে ব্লক করা আছে। যেটা দেখে জিজি ইউনশিয়াকে বলে পাশের কোনো একটা হোটেলে থাকার ব্যবস্থা করতে। এই কনফারেন্সে শিলিনও যাচ্ছিল তার বাবার পরিবর্তে। রাতে শিলিন জিজির সঙ্গে কথা বলার জন্য হোটেল থেকে বাইরের দিকে যাচ্ছিল, যেই ব্যাপারটা ইউনশিয়া তার নিজের রুম থেকে দেখে ফেলে। তখনই ওখানে পেশেন্ট আসে আর ওকে জিজ্ঞাসা করে, তুমি কি জেলাস হচ্ছ? ইউনশিয়া বলে, না সেরকম ব্যাপারটা নয়। তারপর ইউনশিয়া পেশেন্টকে জিজ্ঞাসা করে, তোমার যেই ক্রাশ, মানে তুমি যেই মেয়েটাকে পছন্দ করো, তার কাছে কি তুমি তোমার মনের কথাটা বলেছো? পেশেন্ট বলে, না আমি তো সেটা করতে পারিনি, কারণ আমি যেই মেয়েটাকে পছন্দ করি সেই মেয়েটা অন্য কাউকেই পছন্দ করে। ওর কথা শুনে ইউনশিয়ার আবারও মনে হয় যে পেশেন্ট যেন তারই কথা বলছে এবং পেশেন্টের আগের বলা কথাগুলো ও এখানে মনে করে এবং মনে মনে এটাই ভাবে পেশেন্ট এমন কেন ভাব করে যেন ওই হচ্ছে আঙ্কেল হেঙ্গের ছেলে। শিলিন আবারও জিজিকে বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু জিজি ওকে বলে, আমি শুধুমাত্রই ইউনশিয়াকে পছন্দ করি। এটা শুনে শিলিনের একটু খারাপ লাগলেও সে জিজিকে বলে, ঠিক আছে, এরপর থেকে আমি আর তোমার পেছনে যাব না। রাতে পেশেন্ট কোনো একটা লোককে ছুরি হাতে নিয়ে ইউনশিয়ার রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে, তাই সে ইউনশিয়াকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। কিন্তু তার আগেই নিং ওই লোকটাকে মেরে ঘায়েল করে দেয় এবং বলে, মিস্টার জু, আমি ফাইনালি তোমাকে ধরে ফেলেছি। কিন্তু তারপরের মুহূর্তেই দেখা যায় যে এটা তো মিস্টার জুই নয়। এদিকে ইউনশিয়া তখন হোটেলের বাইরে একটু দূরের দিকেই যাচ্ছিল এবং ওর বারবারই এটাই মাথায় ছিল যে জিজি ওকে বলেছে, তুমি একটু সাবধানে থাকবে আর আমি তোমার পেছনেই আছি। ঠিক তখনই ইউনশিয়ার ওপর মিস্টার জু হামলা করে, কিন্তু সময় মতো জিজি ওখানে এসে ইউনশিয়াকে বাঁচিয়ে নেয়। এটা দেখে মিস্টার জু বুঝতে পারে যে এইসব কিছু ওদের প্ল্যানিং, যাতে ওরা মিস্টার জুকে ধরতে পারে। তখন মিস্টার জু বলে, এত খুশি হওয়ার দরকার নেই, আসল খেলা তো সবেমাত্র শুরু হয়েছে। এইসব কিছুর পর ইউনশিয়া এবং জিজি একে অপরকে জিজ্ঞাসা করে ওরা ঠিক আছে নাকি। তারপর জিজি ওকে কিছু একটা জিনিস দেখাতে নিয়ে যায়। জিজি ওকে একটা এমন জায়গায় নিয়ে যায় সেখানে অনেক জোনাকি ছিল, যেগুলো দেখে ইউনশিয়ার খুবই ভালো লাগে। তারপর ইউনশিয়া ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে কিছু বলতে চাইছো? জিজি বলে, হ্যাঁ, আমি তোমাকে এইটাই বলতে চাইছিলাম যে তুমি না থাকলে আমার জীবনে বাঁচার আশাই থাকতো না। এটা বলার পরেই জিজি বলে, আমি যখন 18 বছরের ছিলাম তখনই আমি আমার পুরো পরিবারকে হারিয়ে ফেলেছিলাম। তারপর আমার জীবনে আর কোনো আশাই বেঁচে ছিল না। সেদিন যখন আমি সুইসাইড করতে যাচ্ছিলাম তখনই একটা মেয়ে আলোর দিশার মতো আমার দরজায় নক করে। সেই মেয়েটা আমার সঙ্গে থাকতেও শুরু করে। শুধু এটুকুই নয়, সে আমার জন্য খাবার রান্না করতো। তারপর একদিন হঠাৎ করে আমি ওই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে চলে যাই। কিন্তু আমি ওকে একা ছাড়লেও আমি সবসময়ই ওর পাশেই ছিলাম। কিন্তু আমি আগে যেমন ছিলাম এখন তার থেকে অনেক পরিবর্তন হয়ে গেছি। আমি নিজেও জানি না সেই মেয়েটা আমাকে এইভাবে অ্যাকসেপ্ট করবে নাকি। এটা শুনে ইউনশিয়া ওকে কিস করে এবং বলে, তুমি কি জানো সেই ছেলেটা আমার জীবনেও আলোর রশ্মির মতো ছিল। হ্যাঁ, সেই চুপচাপ থাকা ছেলেটা যে অন্ধকারের মধ্যে থাকতো। কিন্তু হঠাৎ করেই সেই ছেলেটা একদিন আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। ছেলেটা তো আমাকে তার নাম পর্যন্তও বলে যায়নি। এখানে ইউনশিয়া এটাও মনে করে
জিজির সঙ্গে আবারও তার দেখা হওয়ার পর থেকে জিজি কিভাবে ওকে সব প্রবলেম থেকে বাঁচিয়েছে। এখানে জিজি এবং ইউনশা দুজনেই পুরনো দিনের কথাগুলো বলে একে অপরের কাছে লাভ কনফেস করে, আর তারপর ওরা একে অপরকে কিসও করে। পরের तो দিন सभी ওদের लोग প্রেস वहां से चले কনফারেন্স जाते हैं। 12টার সময় শেষ হয়ে যায়। ইউনশা তাই ফিউচার জিজির ফোন অ্যাটেন্ড করার জন্য একটা পার্কিং লটে চলে আসে, যেখানে জিজি বলে, তোমার জীবনের টাইম লাইন চেঞ্জ হয়ে গেছে, তুমি এখানে মারা তো যাওনি, কিন্তু কোমায় আছো, আর তোমার মারার পেশেন্ট। এটা শুনে ইউনশা শকড হয়ে যায়। ওই পার্কিং লটেই পেশেন্ট বসেছিল যে ইউনশাকে মারতে চাইছিল, কিন্তু তার আগেই ওখানে জিজি চলে আসে, তাই তার এই প্ল্যানিংটা তো ফেল হয়ে যায়। এদিকে ইউনশিয়ার হাতে সেই ডুয়াল স্পেসের ফোনটা দেখে জিজি বলে, এটা তো সেই ফোনটা না যেটা আমার বাবা তোমাকে দিয়েছিল। ইউনশিয়া এতে হ্যাঁ বললে জিজি বলে, ফোনের ওপাশে কি আমার বাবা আছে? ইউনশিয়া বলে, না, ফোনের ওই পাশে ফিউচারের জিজি আছে, যে তোমাকে এই ফোনটা দিয়ে দিতে বলেছে, আর তার সঙ্গে এটাও বলেছে যে আমার মার্ডারার পেশেন্ট। পরের দিন অফিসে গিয়ে পেশেন্ট আবারও ইউনশিয়ার সঙ্গে কথা বলতে যায়, এবং সে এটাও বলে, তুমি কিছুদিন ধরে আমাকে অ্যাভয়েড করছো, তুমি কি আমার ব্যাপারে কিছু জানতে পেরেছো? এটা শুনে ইউনশা একটু ঘাবড়ে যায়, কিন্তু সে ব্যাপারটাকে সামলানোর জন্য বলে, তুমি যাকে পছন্দ করো তাকে কি তোমার মনের কথাটা বলেছো? পেশেন্ট বলে, আমি যাকে পছন্দ করি সেটা তুমি। এটা শুনে ইউনশা বলে, কিন্তু তুমি তো বলেছিলে তুমি অন্য কাউকে পছন্দ করো। পেশেন্ট বলে, না, আমি তোমাকেই পছন্দ করি। আসলে তুমি তো প্রথম থেকেই জিজিকে পছন্দ করো, তাই আমি সেই মানুষটা হওয়ার চেষ্টা করছিলাম যাকে তুমি এতদিন ধরে খুঁজছো। ওর সব কথা শুনে ইউনশিয়া বলে, ঠিক আছে, তুমি এরপর থেকে আর এরকম করো না। পেশেন্টও এতে রাজি হয়ে যায়। সেদিন যখন ওরা সবাই মিটিংয়েই ছিল, তখনই হঠাৎ করে নিং বলে ওঠে যে সে একটা সিগন্যাল ডিটেক্ট করতে পেরেছে, এটা কোয়ান্টাম কমিউনিকেশন সিগন্যাল। ও জিজিকে বলে, কিন্তু এই সিগন্যালটা তো তোমার বাবার রিসার্চে ছিল। এইসব কথাগুলো পেশেন্টও ওদের পাশ থেকে শুনছিল। জিজি নিংকে বলে, চলো আমরা গিয়ে দেখি এই সিগন্যালটা কোথা থেকে আসছে। তখন পেশেন্ট ওদেরকে বলে, আমিও তোমাদের সঙ্গে যাব। এতে জিজিও রাজি হয়ে যায়। এই সিগন্যাল খুঁজতে গিয়ে পেশেন্ট ইউনশিয়াকে দেখতে পায়, যে ফোনে লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে কথা বলছিল। ওই ইউনশিয়াকে বলে, জিজি একটা সিগন্যাল খুঁজছে, আমার মনে হচ্ছে সেই সিগন্যালটা তোমার ফোন থেকেই ট্রান্সমিট হচ্ছে। ইউনশিয়া তখন বলে, কিন্তু জিজি এই ব্যাপারে কিছুই জানে না। যেটা শুনে পেশেন্ট বলে, আমি তোমার জন্য জিজিকে এই ব্যাপারে কিছুই বলবো না। তখনই ওখানে জিজি চলে আসে এবং ইউনশিয়াকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ইউনশিয়া বলে, আসলে লিফটে অনেকটা ভিড় ছিল, তাই আমি সিঁড়ি দিয়েই যাচ্ছিলাম। এটা বলে ইউনশিয়া ওখান থেকে চলে যায় এবং ফোনটাকে একটা ওয়াশরুমে লুকিয়ে ফেলে। কিছুক্ষণ পর পেশেন্ট ওখান থেকে ফোনটাকে নিয়ে চলে যায়। এরপরেই আমরা জানতে পারবো এই সব কিছু আসলে জিজির প্ল্যানিং ছিল, যাতে ওরা পেশেন্টকে ধরতে পারে। পেশেন্ট যখন ফোনটা নিয়ে যাচ্ছিল, তখন এরা অফিসে বসে বসে ওই ফোনটার সাহায্যে পেশেন্টের গাড়িকে ট্র্যাক করছিল। নিং বলে, আমি তো বুঝতেই পারছি না পেশেন্ট এই ফোনটা দিয়ে করবে এটা কি। ইউনশিয়া বলে, ওর কথা শুনে মনে হচ্ছিল আমার কাছে যে এই ফোনটা আছে সেটা যেন ও অনেক দিন থেকেই জানে। তখন জিজি বলে, এই ফোনটার ব্যাপারে আমাদের আগেও আরও একজন ব্যক্তি জানতো, সে আর কেউ নয়, সেটা হলো মিস্টার শি। পেশেন্টও সেই ফোনটা নিয়ে গিয়ে মিস্টার শিকে দিয়ে দেয়। এখানেই একটা পাস্টের ঘটনা থেকে আমরা জানতে পারবো, মিস্টার হেং যখন রিসার্চ করে এই ফোনটা তৈরি করেছিল, সেই ব্যাপারটা মিস্টার শি জানতো, এবং সমস্তটা জানার পর ও বলে, আমরা তো এই ফোনটা দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবো, চাইলে আমরা পুরো দুনিয়াটাকেও হাতের মুঠোয় করে নিতে পারবো। কিন্তু মিস্টার হেং বলে, তুমি আমার রিসার্চের ভুল মানে বের করছো, আমি এরকম কিছুই চাই না, আর তাছাড়াও পাস্টের জিনিস পরিবর্তন করা এতটাও সহজ কাজ নয়। আমরা যতটা পাস্টকে পরিবর্তন করার চেষ্টা করব, প্রেজেন্টটা ততটাই খারাপ হয়ে যাবে। কিন্তু মিস্টার শি ওর কথা শুনলে তো। মিস্টার শি বলে, তুমি এই প্রজেক্টটাকে চালু রাখো, চাইলে আমিই তোমাকে রিসার্চের জন্য অনেক টাকা দেব। কিন্তু মিস্টার হেং তবুও এতে নাই বলে দেয়। তারপরেই মিস্টার হেংকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টে সাইন করার জন্য ওখান থেকে যেতে হয়, এবং ঠিক তখনই ওই ফোনে একটা ফোন আসে, যেই কলটা মিস্টার শি রিসিভ করে। ফোনের ওই পাশে ইউনশিয়া ছিল, যে বলেছিল, আমি তোমাকে করা প্রমিসটা পুরো করছি, এই ফোনের ব্যাপারে কাউকে কিছু বলিনি। পরে সিনেই আমরা মিস্টার শিকে দেখব যে তার অনেকগুলো লোককে নিয়ে মিস্টার হেংয়ের পাশে এসেছিল এবং ওর কাছ থেকে ফোনটা চাইছিল। কিন্তু মিস্টার হেংও বলে দেয়, আমি কোনোভাবেই ওই ফোনটা তোমাকে দেব না। তখন মিস্টার শি হেংকে হুমকি দেয় যে তুমি যদি এরকম না করো তাহলে তোমার ছেলের ক্ষতি করে দেব। কিন্তু মিস্টার হেং বলে, তুমি যদি এরকম কিছু করো তাহলে আর একটা ফোন যার কাছে আছে সে সেই ফোনটাকে নষ্ট করে ফেলবে। যেটা শুনে মিস্টার শি তার লোকেদেরকে বলে মিস্টার হেংকে মেরে ফেলার জন্য। কিন্তু মিস্টার হেং কোনো রকম করে ওখান থেকে পালাতে শুরু করে। প্রেজেন্টে মিস্টার শি বলে, হেং কি ভেবেছিল ফোনটা ইউনশিয়াকে দিয়ে 1 বছর পরে এই ফোনটাতে ফোন করিয়ে আমার ব্যাপারে ওয়ার্ন করে সে আমার থেকে ফোনটাকে দূরে করে দেবে। কিন্তু দেখো,
শেষ পর্যন্ত ফোনটা আমার হাতেই এসে পড়েছে। ওরা ফোনটা হাতে পেয়ে গেলেও এটা জানতো না ফোনটাকে ইউজ কিভাবে করতে হয়। এদিকে নিং জিচিকে জিজ্ঞাসা করে, তুমি কি মিস্টার শির ব্যাপারে প্রথম থেকেই জানতে? জিচি বলে, না, কিন্তু আমার সন্দেহ হয়েছিল তখন যখন আমরা শিলিনের পার্টিতে গিয়েছিলাম। আমি যখন মিস্টার শিকে বলি যে আমার বাবার লাস্ট প্রজেক্টটা আমি আবার শুরু করতে চলেছি, তখন মিস্টার শি ওতে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। কিন্তু দেখো, এত বছর ধরে আমাদের কোম্পানি কত ক্রাইসিসের মধ্য দিয়ে গেছে, তখন একবারের জন্য মিস্টার শি আমাকে কোনো সাহায্য করতেই এগিয়ে আসেনি। তাই তো ব্যাপারটা দেখে আমার একটু সন্দেহ হয়েছিল। এখানে ইউন শিয়াও একটা পুরনো কথা মনে করে। যখন মিস্টার হেং তাকে এই ফোনটা দিয়েছিল, বলেছিল 1 বছর পর এই ফোনের রিডায়াল বাটনে প্রেস করতে এবং এইটা বলতে যে এই ফোনের সিক্রেটটা ও যেন কাউকে না বলে। কথাটা জানার পর জিচি বলে, তার মানে আমার বাবা 2011তেই সাকসেস পেয়ে গেছিল, কিন্তু আমার বাবা জানতে পেরেছিল যে মিস্টার শি এই ফোনটার পেছনে পড়েছে। তাই তো আমার বাবা তোমাকে ফোনটা দিয়েছিল এবং পাস্টের মিস্টার হেংকে ওয়ার্ন করতে বলেছিল। কিন্তু ফাইনালি তুমি যখন ফোন করো, ফোনটা মিস্টার শি রিসিভ করে। তাই তো ফোনের সিক্রেটের ব্যাপারে আবারও মিস্টার শি সবকিছু জানতে পেরে যায়। তখন ইউন শিয়া বলে, হ্যাঁ, সেদিন যখন শিলিনের পার্টিতে আমি তোমাকে খোঁজার জন্য আবারও ভেতরে গিয়েছিলাম এবং মিস্টার শি এর সঙ্গে কথা বলেছিলাম, তখনই বোধহয় মিস্টার শি আমার ব্যাপারে সন্দেহ করেছিল। আর তাই তো আমার ইনফরমেশন বের করার পর আমার পেছনে মিস্টার জুকে লাগিয়ে দিয়েছিল। কিন্তু তাতেও যখন কোনো কিছু হলো না, তখন সে আবার পেইশেন্টকে আমার পেছনে লাগায়, যাতে পেইশেন্ট আমার ভাই হওয়ার নাটক করে আমার কাছ থেকে কিছু তথ্য বের করতে পারে। শুধুমাত্র এই ফোনটার জন্য আমার সঙ্গে কত কিছু হয়ে গেল। এইদিকে আমরা ফিউচার জিচিকে দেখব, যাকে ডক্টর বলে ইউনশিয়ার অর্গান ফেলিয়ার হওয়ার কারণে ইউনশিয়া মারা গেছে। এরপর ফিউচার জিচি ডক্টর সিংকে প্রেজেন্টের জিচির সঙ্গে কথা বলতে বলে, কারণ সে কথা বললে সিগন্যালে প্রবলেম হচ্ছে। তাই ডক্টর সিংই প্রেজেন্টের জিচির সঙ্গে কথা বলতে শুরু করে। সে জিচিকে বলে, তুমি মিস্টার শিকে এক্সপোজ করার জন্য তার মেয়ে শিলিনের সঙ্গে এঙ্গেজমেন্ট করেছিলে। সেদিন ইউনশিয়া ওই পার্টিতে গিয়েছিল এবং ওই পার্টির পরে ইউনশিয়া মারা যায়। শুধু এটুকুই নয়, ওরা এই ডুয়াল স্পেসের ফোনটা ইউজ করে পাস্টকে পরিবর্তন করার অনেক চেষ্টা করেছে, মানে ইউনশিয়াকে বাঁচানোর অনেক চেষ্টাই করেছে, কিন্তু বারবারই ইউনশিয়া কোনো না কোনো কারণে মারাই যাচ্ছে। ফোনে কথা শেষ হলেই প্রেজেন্টে জিচির কাছে ইউনশিয়া আসে। তখন জিচি ওকে বলে, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমার এক্ষুনি ফিউচারের ডক্টর সিং এর সঙ্গে কথা হয়েছে এবং সে বলেছে তারা পাস্টকে পরিবর্তন করে তোমাকে বাঁচানোর অনেক চেষ্টাই করেছে, কিন্তু বারবারই তোমার মৃত্যু হয়ে যাচ্ছে। তাই তো আমি চাই তুমি 1 বছরের জন্য বিদেশে চলে যাও। এতে ইউনশিয়াও রাজি হয়ে যায় এবং ওকে ধন্যবাদও জানায় সমস্ত সত্যিটা তার কাছে বলার জন্য। তারপরেই ওরা একে অপরকে জড়িয়ে ধরে। এরপর জিজি ডক্টর সিং এবং নিংকে এই ব্যাপারে বলে যে ইউনশিয়া প্যারিস যেতে রাজি হয়ে গেছে। তখন নিং বলে, হ্যাঁ, রাজি হয়ে গেছে, কারণ ও পুরো সত্যিটা জানে না। ডক্টর সিং বলে, ইউনশিয়া পুরো সত্যিটা জানতে পারলে কিন্তু তোমার উপর খুব রাগ করবে। জিচি বলে, এছাড়া আমার কাছে কোনো উপায়ও তো নেই। ইউনশিয়ার ভাগ্য পরিবর্তন করতে গেলে আমাকে এইসব কিছু করতেই হবে, শুধু ইউনশিয়া এই উইলে সাইন করে দিলেই হয়। ডক্টর সিং বলে, ইউনশিয়া কিছুতেই এই উইলে সাইন করবে না। তখন জিচি বলে, ও সাইন করে দেবে, কারণ এই উইলটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখা আছে, যার কোনো ওয়ার্ডই ইউনশিয়া বুঝতে পারবে না। এই উইলে লেখা ছিল যে হঠাৎ করেই যদি জিচির কিছু হয়ে যায়, তাহলে তার সমস্ত সম্পত্তি ইউনশিয়া পাবে। সেদিন যখন ইউনশিয়া লাইব্রেরিতেই ছিল, তখনই জিচি ওর কাছে পৌঁছে যায় এবং ওই উইলটা দেখিয়ে বলে যে এটা তোমার বিদেশে যাওয়ার ডকুমেন্ট, তুমি এখানে একটা সাইন করে দাও। যেটা শুনে ইউনশিয়া বলে, কিন্তু আমি তো এই ডকুমেন্টের কিছুই বুঝতে পারছি না, এটা তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখা। জিজি বলে, আরে কোনো সমস্যা নেই, তোমার জন্য আমি এই ডকুমেন্টটা পড়ে নিয়েছি, তুমি শুধু সাইনটা করে দাও। তখন ইউনশিয়াও এতে সাইন করে দেয়। বিদেশে যাওয়ার আগের দিন ইউনশিয়া এবং জিজি একসঙ্গে ডেটে যায়। তখনই ইউনশিয়া একটা ফোন বুথ দেখতে পায়, যার নাম ছিল টাইম ট্রাভেল পডকাস্ট। এখানে কেউ নিজের জন্য বা অন্য কারোর জন্য ভয়েস রেকর্ড করে রাখতে পারে, যেই মেসেজটা ওরা 1 বছর পরে পাবে। এরপর ওরা দুজনেই একে একে করে ওই টেলিফোন বুথে কিছু রেকর্ড করে। জিজি ফুল কনফিডেন্ট ছিল যে ইউনশিয়া তার জন্যই কিছু একটা রেকর্ড করেছে, কিন্তু ইউনশিয়া বলে, আমি তো এটা ফিউচার জিজির জন্য করেছি। কথাটা জেনেই জিজি জেলাস ফিল করে। তখন ইউনশিয়া বলে, আরে জেলাস হওয়ার কি আছে, তোমরা দুজনেই তো একই। রাতে ইউনশিয়া জিজিকে বলে, আমি বিদেশে যাচ্ছি, সেখানে যদি আমি তোমার থেকে ভালো ছেলে খুঁজে পেয়ে তোমাকে ডিভোর্স দিয়ে তোমার অর্ধেক প্রপার্টি নিয়ে পালিয়ে যাই তো? জিজি বলে, তুমি যদি কখনো আমার থেকে ভালো কাউকে খুঁজে পাও, তাহলে অবশ্যই তার কাছে যেতে পারো। আমি তোমাকে ভালোবাসি, তা বলে তোমাকে বেঁধে রাখতে চাই না। এইটা বলেই জিজি ইউনশিয়াকে কিস করে। পরের দিনই জিজি ইউনশিয়াকে এয়ারপোর্টে ছাড়তে যায়। ওরা দুজনে এখানে একে অপরকে জড়িয়েও ধরে। তারপর ইউনশিয়া ওখান থেকে চলে যায়। ও চলে যাওয়ার পরেই জিজির কাছে একটা ফোন আসে।
ফোনটা রিসিভ করে জিজি বলে, এবার তোমরা কাজ শুরু করে দাও। এরপর 2025 সালের ঘটনা দেখানো হয়, যেখানে সেই পোস্ট কার্ডটি ডেলিভার হয়ে গেছিল, যেটা ইউনশিয়াই রিসিভ করেছে। মানে 2025 সালে এখন ইউনশিয়া বেঁচে আছে। সেই কার্ডের রেকর্ডিংটা শোনার পর ইউনশিয়া ইমোশনাল হয়ে পড়ে, কারণ জিজি ওর জন্য রেকর্ড করেছিল যে আমি ভালো করেই জানি তোমার কাছ থেকে সত্যিটা লুকিয়ে রাখার জন্য তুমি আমার উপর নিশ্চয়ই রেগে গেছো, কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখার জন্য এটাই একমাত্র উপায় ছিল। সঙ্গে সে এটাও বলেছিল যে সে কতটা পরিমাণ ইউনশিয়াকে ভালোবাসে। এরপর ইউনশিয়া জিজির কবরস্থানে যায়, যেখানে গিয়ে সে একা একা বলতে শুরু করে যে জিজি আমাকে বাঁচানোর জন্য কত কিছুই করেছে। এখানে সে পাস্টের একটা মেমোরিও মনে করে। আসলে ও যেদিন বিদেশে চলে গেছিল সেদিনই মিস্টার শিন জিজিকে খুন করে দিয়েছিল। এইটা মনে করার পর ইউনশিয়া বলে, কিন্তু আমাদের গল্পটা এইভাবে শেষ হওয়ার কথা ছিল না। প্রেজেন্টে আমরা দেখব ইউনশিয়াকে এয়ারপোর্টে পাঠিয়ে দেওয়ার পর জিজি মিস্টার শিনকে ফোন করে এবং বলে ফ্যাক্টরিতে তার প্রজেক্টটা কিভাবে চলছে সেটা সে দেখতে যাবে, এবং মিস্টার শিনকেও সেখানে ডাকে। ফোন রাখার পর মিস্টার শিন পেইশেন্টকে বলে, আমাদের সব রেডি আছে তো? পেইশেন্ট বলে, হ্যাঁ, আমাদের লোকেরা একদম রেডি আছে। মিস্টার শিন বলে, এই ফোনটা কি করে অপারেট করতে হয় সেটা তো এবার জিজিকে বলতেই হবে। পেইশেন্ট জিজ্ঞাসা করে, কিন্তু আমাদের কাজ হয়ে যাওয়ার পর আমরা কি জিজিকে রাস্তা থেকে সরিয়ে দেব? এতে মিস্টার শিন হ্যাঁ বলে। ওদের এইসব কথাবার্তাগুলো শিলিনও শুনে ফেলেছিল, তাই সে জিজিকে ফোন করে এই ব্যাপারে বলতে চাইছিল, কিন্তু জিজি তো ওর ফোনটা রিসিভই করেনি। তখনই ওখানে ওর বাবা এবং পেইশেন্টও চলে আসে। পেইশেন্ট ওর হাত থেকে ফোনটা নিয়ে ওকে ওর রুমে লক করে দিয়েই চলে যায়। এদিকে ডক্টর সিং নিংকে বলে, ফিউচার থেকে আসা ফোনটা রিসিভ করার জন্য তুমি এখানে থেকে যাও, আমি জিজিকে হেল্প করতে যাচ্ছি। নিং তখন ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার জন্য চিন্তা করছো? প্রথমটায় ডক্টর সিং এটা মানতে রাজি না হলেও পরে ও স্বীকার করেই নেয় যে হ্যাঁ, ও নিংয়ের ব্যাপারে চিন্তা করছে, কারণ এতদিন নিংয়ের সঙ্গে মিশতে মিশতে ও নিংকে পছন্দ করতে শুরু করেছে। নিং তখন বলে, তুমি তোমার এই হাতগুলোকে বাঁচিয়ে রাখো, এগুলো লোকের ট্রিটমেন্টের কাজে লাগবে। এটা বলেই ও ডক্টর সিংকে একটা কিস করে, তারপর ওখান থেকে চলে যায়। জিজি যখন ফ্যাক্টরিতে পৌঁছায় সেখানে মিস্টার সিন আগে থেকে তার লোকজন নিয়ে অপেক্ষা করছিল, এবং জিজি যাওয়া মাত্রই ও জিজিকে বলে, তুমি এই ফোনটা কি করে অপারেট করতে হয় সেটা আমাকে বলে দাও। জিজি তো প্রথমটা এতে রাজি হচ্ছিল না। তখন মিস্টার সিন বলে, তুমি ইউনশিয়াকে যেখানেই পাঠিয়ে দাও না কেন, আমি ঠিক ওকে খুঁজে বের করবই, তাই তোমার পক্ষে এটাই ভালো হবে তুমি আমাকে কোডটা বলে দাও। এবার জিজি বাধ্য হয়ে মিস্টার সিনের ফোনে সেই কোডটা দিয়ে দেয়, এবং মিস্টার সিনকে এটাও জানায় এই ফোনটাই শুধুমাত্র 12টার সময় একবার ফোন আসে, সেটাও আবার 2 মিনিটের জন্য। কিন্তু এইসব কিছু আসলে জিজির প্ল্যানিং অনুযায়ী হচ্ছিল। সে ইচ্ছে করে মিস্টার সিনের ফোনে এমন একটা কোড দিয়েছিল যাতে নিং ওর ফোনটা হ্যাক করতে পারে এবং ফোন থেকে সমস্ত প্রমাণ বের করতে পারে। নিং দেখে মিস্টার সিন অনেক ইল্লিগেল কাজের সঙ্গে জড়িত। এদিকে ডক্টর সিং এর কাছে ঠিক 12টার সময় ফিউচার ইউনশিয়ার ফোন আসে, এবং ঠিক তখনই প্রেজেন্ট ইউনশিয়ার ফোনও তার কাছে আসে। আসলে প্রেজেন্ট ইউনশিয়া যখন এয়ারপোর্টে ছিল তখন সে একটা ফ্রেঞ্চ ডিকশনারি পড়ছিল, এবং সেখানের কিছু ওয়ার্ডের মিনিং দেখেও বুঝতে পারে জিজি আগের দিন যে ডকুমেন্টে ওর কাছ থেকে সাইন নিয়েছিল সেটা কোনো এয়ারপোর্টের ডকুমেন্ট তো নয়। তাই ও বারবার করে জিজিকে ফোনও করেছিল, কিন্তু জিজি ফোনটা রিসিভ না করায় ও ডক্টর সিংকে ফোন করে। 12টা বাজার পরেও যখন মিস্টার সিনের ফোনে কোনো ফোন আসেনি তখন ও বুঝেই যায় যে জিজি এইসব কিছু প্ল্যানিং করেই করেছে। তখনই ওর কাছে একটা ফোন আসে যে ওর সমস্ত ইল্লিগেল কাজের প্রমাণ পাবলিকের হাতে পড়ে গেছে, এবং ওকে ধরার জন্য পুলিশেরা ওর বাড়িতেও পৌঁছে গেছে। মিস্টার সিন ভালোভাবেই বুঝতে পারে তার সমস্ত প্ল্যানিং ফেল হয়ে গেছে, তাই সে তার লোকেদেরকে জিজিকে মেরে ফেলার আদেশ দেয়। জিজিও ওদের সঙ্গে ফাইট করছিল, কিন্তু মিস্টার সিনের একটা লোক পেছন দিক থেকে ওর মাথায় একটা রড দিয়েই মারে, ফলে জিজি ওখানেই জ্ঞান হারায়। এরপর মিস্টার সিন জিজিকে ওই রুমে লক করে দিয়েই তার লোকেদের সঙ্গে বেরিয়ে যায়। রাস্তায় যেতে যেতে সে পেশেন্টকে ফোন করে বলে, তুমি শিলিনকে বলে দিও আমার স্টাডি রুমে যা কিছুই আছে সবকিছু তার জন্য রাখা আছে, আর তুমি আমার মেয়ের খুব ভালো করে খেয়াল রেখো, কারণ তুমি তো ভালো করেই জানো আমি সব থেকে বেশি বিশ্বাস তোমাকেই করি। এদিকে ডক্টর সিং, নিং এবং ইউনশিয়া ওরা তিনজনেই ফ্যাক্টরিতে এসে জিজিকে খুঁজতে শুরু করে, কিন্তু জিজিকে ওরা কোথাও খুঁজে পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে ইউনশিয়া বারবার করেই জিজিকে ফোনও করছিল। জিজির একটু জ্ঞান ফিরে আসায় সে ইউনশিয়ার ফোনটা রিসিভ করে নেয় এবং ইউনশিয়াকে জানায় যে সে একটা রেফ্রিজারেটরের মধ্যে বন্ধ আছে। এরপরেই ওরা কোনো রকম করে জিজিকে উদ্ধার করে, এবং কিছুক্ষণ পর হসপিটালে জিজির জ্ঞানও ফিরে আসে। চোখ খোলার পর ও দেখে ওর পাশে ইউনশিয়াও আছে, তাই ও ইউনশিয়ার কাছে ক্ষমা চায় এবং বলে, এবারেও আমি তোমার থেকে কিছু কথা লুকিয়ে রেখেছিলাম। তখন ইউনশিয়াও এখানে ওর ওপর রাগ করার ভান করতে থাকে। পরের দিন সকালেও ইউনশিয়া জিজির উপর রাগ দেখাচ্ছিল তার কাছ থেকে সত্যিটা লুকিয়ে রাখার জন্য,
জিজি তখন ওর কাছে বারবার করেই ক্ষমা চায়। ইউনশিয়া বলে, তুমি আমাকে একটা কথা প্রমিস করো, আমার দুজনের মধ্যে যেই বেঁচে থাকুক না কেন সে পেছন দিকে না তাকিয়ে নিজের জীবনে এগিয়ে যাবে। জিজি এটা প্রমিস করেই ফেলে। তারপর সে ইউনশিয়াকে কিসও করে। ইউনশিয়া বলে, কিছুদিন ধরে ফিউচার জিজি আমাকে ফোন করছে না, কিছু কি হয়েছে? ঠিক তখনই জিজির কাছে একটা ফোন আসে এবং ওকে জানানো হয় শিলিন আগের দিন আত্মহত্যা করার চেষ্টা করেছিল আর এখন সে হসপিটালে আছে। তাই ওরা দুজন হসপিটালে যায় শিলিনের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু শিলিনের রুমে বেলফুল রাখা ছিল, যেটা থেকে ইউনশিয়ার অ্যালার্জি আছে। তাই ইউনশিয়া জিজিকে বলে, তুমি শিলিনের সঙ্গে কথা বলো, আমি বাইরে ওয়েট করছি। জিজি ওর রুমে গেলে শিলিন প্রথমে ওর কাছে ক্ষমা চায়, কারণ তার বাবা জিজির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। এরপর ওরা দুজন যখন কথাবার্তাই বলছিল তখনই শিলিনের ফোনে পেশেন্টের ফোন আসে, কিন্তু শিলিন ফোনটা রিসিভ করছিল না। যেটা দেখে জিজি বলে, তুমি ফোনটা কেন রিসিভ করছো না? এটা শুনে শিলিন প্রথমে একটু চুপ করে থাকে আর তারপর বলে, পেশেন্ট আমাকে কিছুদিন ধরে থ্রেট দিচ্ছে। আসলে আমার বাবা অ্যারেস্ট হওয়ার আগে আমার জন্য অনেক টাকা ছেড়ে গেছিল, যেটা পেশেন্টও নিতে চাইছে। জিজি বলে, তুমি ফোনটা রিসিভ করো। ওর কথায় শিলিন ফোনটা রিসিভ করে এবং স্পিকারে দিয়ে পেশেন্টকে জিজ্ঞাসা করে যে তুমি আমার কাছে আসলে চাইছোটা কি। পেশেন্ট বলে, তোমার বাবা তোমার জন্য যে টাকা রেখে গেছে তার অর্ধেক টাকা আমি চাই। কিন্তু শিলিন তো অর্ধেক টাকা দিতে রাজি হচ্ছিল না। যেটা দেখে পেশেন্ট বলে, দেখো, ব্যাংকে যেমন তোমাকে দরকার আছে তেমন লকারের চাবিটা আমার কাছে আছে। তুমি যদি আমার কথাতে রাজি না হও তাহলে টাকাটা কেউই পাবে না। তাই তোমার পক্ষে এটাই ভালো হবে তুমি আমার সঙ্গে দেখা করো। সময় এবং জায়গা আমি তোমাকে বলে দেব। ওদের কথাবার্তা শুনে জিজির একটু সন্দেহ হয়, কারণ পেশেন্ট যে এতদিন ধরে শিলিনের বাবার হয়ে কাজ করছে সে হঠাৎ করে শিলিনকে কি করে থ্রেট দিতে পারে। এই অদ্ভুত ব্যাপারটা নিয়ে ওরা চারজনই আলোচনা করতে বসে যায়। তারপর ওরা ঠিক করে যে পেশেন্টকে ধরলেই সবকিছু জানা যাবে। তাই ওরা পেশেন্টকে ধরতে তার হোম টাউনে পৌঁছে যায়। কিন্তু পেশেন্টের বাড়িতে পৌঁছে দেখে যে পেশেন্ট ওখানে নেই। আর ওরা যে পেশেন্টকে খুঁজতে এসেছে সেই সব কিছু একটা সিসিটিভির মাধ্যমে পেশেন্ট দেখছিল। পেশেন্টের বাড়িতে এদিক ওদিক জিনিসপত্র খোঁজাখুঁজির পর ওরা দেখতে পায় যে শিলিনের কিছু ছবি এবং তার কনসার্টের টিকিট পেশেন্ট একটা বাক্সে খুব যত্ন করেই গুছিয়ে রেখেছে। এটা দেখে ইউনশের মনে পড়ে যে পেশেন্টের অনেক দিন থেকে একটা মেয়ের উপর ক্রাশ আছে। পেশেন্ট যার জন্য নিজেকে বেটার বানানোর চেষ্টা করছে। শুধু এটুকুই নয়, পেশেন্ট তার মনের কথাটা মেয়েটাকে বলতেও চাইছিল, কিন্তু মেয়েটা অন্য কাউকে পছন্দ করে। ইউনশিয়া বলে, আমার কেন মনে হচ্ছে যে পেশেন্ট যেই মেয়েটার কথা বলছিল সে আসলে শিলিন। ওর সব কথা শুনে জিজি বলে, এখানে দুটো পসিবিলিটি হতে পারে। একটা তো এটা যে শিলিন ইনোসেন্ট ভিকটিম এবং পেশেন্ট তার প্রতি অবসেসড, কিন্তু এই ব্যাপারে শিলিন কিছুই জানে না। আর একটা পসিবিলিটি এটা যে শিলিন সবকিছুই জানে এবং সে পেশেন্টকে ইউজ করে আমাদের সামনে ইনোসেন্ট ভিকটিম হওয়ার নাটক করছে। ওরা রাতে নিজেদের বাড়ি না ফিরে পেশেন্টের জন্য তার বাড়িতেই অপেক্ষা করতে থাকে। অনেক রাতে ওরা একটা মাস্ক পরা লোককে ঘরের মধ্যে আসতে দেখে, যেটা দেখে ওরা সবাই দৌড়ায় সেই লোকটাকে ধরার জন্য। কিন্তু ইউনশিয়া কোনো দিকে না গিয়ে ওখানেই দাঁড়িয়ে থেকে যায়। এরা কিছুটা দৌড়ানোর পর লোকটাকে ধরেই ফেলে, কিন্তু দেখা যায় এটা তো পেশেন্ট নয়, অন্য কেউ। সেই লোকটা আবার এটাও বলে, পেশেন্ট আমাকে টাকা দিয়েছিল এইসব কিছু করার জন্য। তখনই জিজির মাথায় ইউনশিয়ার কথা আসে, কিন্তু ওরা যতক্ষণে ফিরে যায় ততক্ষণে ইউনশিয়া সেখানে ছিলই না। পরের দিন সকালে যখন ইউনশিয়ার জ্ঞান ফেরে তখন সে দেখে যে পেশেন্ট কারোর সঙ্গে ফোনে কথা বলছে এবং সে এটা বলছে, এবার আর তোমাকে কেউ ব্ল্যাকমেল করতে পারবে না। তুমি তো ভালো করেই জানো এর পরিবর্তে আমার কিছুই চাই না। আমি শুধু চাই তুমি তোমার জীবনটা খুব ভালো করে বাঁচো। ওর এইসব কথা বলার সুযোগ নিয়ে ইউনশিয়া ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পেশেন্ট ওকে দেখে ফেলে। তাই পেশেন্ট ওকে ফলো করতে থাকে। দৌড়াতে দৌড়াতে ইউনশিয়া এমন একটা জায়গায় চলে আসে যে সেখান থেকে পালানোর কোনো উপায় ছিল না, কারণ সামনে পেশেন্ট এবং পেছনে সমুদ্র। ও যেদিকেই যাবে ওকে মরতে হবে। পেশেন্ট ওকে বলে যে সে কতবার ইউনশিয়াকে মারার চেষ্টা করেছে, একবার ইউনশিয়ার বাড়িতে, দ্বিতীয়বার সেই হোটেলে মিস্টার জুকে ইউনশিয়ার রুম নাম্বারটা পেশেন্টই বলেছিল, আর তৃতীয়বার পার্কিং লটে। কিন্তু প্রতিবারই জিজি এসে ওকে বাঁচিয়ে নিয়েছিল, না হলে তো এতদিনে ইউনশিয়া মারাই যেত। ওদের কথাবার্তা চলাকালীনই ওখানে জিজি চলে আসে। জিজিকে দেখা মাত্রই পেশেন্ট ইউনশিয়ার কাছে চলে যায় এবং তাকে ধরে ফেলে। যেটা দেখে জিজি বলে, তুমি একটু শান্ত হও, এরকম কাজ করো না। তুমি আমাকে বলো তোমার কি চাই, আমি সবকিছু তোমাকে দিতে রাজি। পেশেন্ট বলে, আমার কিছুই চাই না, আমি শুধু সেই ফোনটা চাইছিলাম। এরপর পেশেন্ট ইউনশিয়ার সঙ্গে পাহাড় থেকে পড়ে যাবেই ভাবছিল। তখন জিজি ওকে আবারও শান্ত হতে বলে এবং এটাও বলে, তুমি যার জন্য এইসব কিছু করছো তুমি কি ভাবছো এইসব কিছু করে তাকে তুমি বাঁচিয়ে নেবে? আমরা ভালো করেই জানি তুমি শিলিনের কথাই এইসব কিছু করছো, কিন্তু একবার ভেবে দেখো তো এই কাজটা করার পরেও কি তুমি শিলিনকে বাঁচাতে পারবে? তার থেকে আমার মনে হয় তুমি যদি বেঁচে থাকো তখনই তুমি শিলিনকে সাহায্য করতে পারবে।
এবং সবকিছু ঠিকও করতে পারবে। এইটা শুনে পেশেন্ট বলে, আমি আর এসব কিছু চাই না। সত্যি কথা বলতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমিও সেই ফোনটা চাইছিলাম। আমি এটাই ভাবছিলাম, ওই ফোনটা যদি আমি পেয়ে যেতাম তাহলে আমার এবং শিলেনের এন্ডিংটা কি তোমাদের মতো হতো? এইটা বলার পরেই পেশেন্ট ইউনশিয়াকে জিজির দিকে ঠেলে দিয়ে নিজে সেই পাহাড় থেকে পড়ে যায়। এত ওপর থেকে সমুদ্রে পড়ার কারণে ও সেখানেই মারা যায়। এইসব কিছুর পর ইউনশিয়া এবং জিজি ওই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল, যেখানে ইউনশিয়া বলে, সেই পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আমার একটাই রিগ্রেট হচ্ছিল। ওর পুরো কথা না শুনেই জিজি বলে, তুমি আমাকে প্রমিস করেছো না যে পাস্টের কথা ভুলে গিয়ে আমরা প্রেজেন্টে বাঁচবো? ইউনশিয়া বলে, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে এটাই রিগ্রেট হচ্ছিল যে এই কথাটা আমি তোমাকে কোনোদিন বলিনি। ওর কথা শুনে জিজি বলে, আমিও তোমাকে অনেকটাই ভালোবাসি। এটা বলেই জিজি ওকে কিস করে। ইউনশিয়া বলে, আমি যদি তোমার কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই না করতাম তাহলে এতদিনে সমুদ্রের পাশে একটা বাড়ি বানাতাম, যেখানে আমি রোজ সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতাম। ওরা তো এটাই ভাবছিল পেশেন্টের মারা যাওয়ার সঙ্গে ওদের ভাগ্যটাও পরিবর্তন হয়ে গেছে, ওদের জীবনে আর কোনো রকম সমস্যাই বেঁচে নেই। ঠিক তখনই জিজির কাছে ফিউচার থেকে ইউনশিয়ার ফোন আসে। সে ওদেরকে জানায় যে আমরাও এখানে ঠিক আছি। আমি তোমাকে এটা বলার জন্য ফোন করেছি, এই দুটো ফোনকে ডিস্ট্রয় করে ফেলতে হবে, কারণ এই ফোনগুলোর জন্যই আমাদের জীবনে এত সমস্যা হচ্ছে। কে জানে, হয়তো এই ফোনগুলো পাওয়ার জন্য তৃতীয় কোনো মিস্টার সি হাজির হয়ে যাবে। তাই ওরা ডিসাইড করে যে এই ফোনগুলো ওরা ডিস্ট্রয় করে ফেলবে। এই কথার পরেই ফোনটা কেটে যায়। ফিউচারের জিজি ইউনশিয়াকে বলে, আমাদের এখনো কত কিছু করা বাকি, তার মধ্যে মেটেওর শাওয়ারও দেখা বাকি, যেটা দেখানোর প্রমিস আমি তোমাকে করেছিলাম। পরে তিনি জিজি ইউনশিয়াকে একটা জায়গায় নিয়ে যায়, যেখানে ওরা সুন্দরভাবে ড্রেস আপ করেও গেছিল। জিজি ইউনশিয়াকে একটা নেকলেসও পরায় এবং ওকে বলে, আমি তোমার জন্য সেই সব কিছু করতে চাই যেগুলো আমার স্মৃতিতে আছে, কিন্তু আমি তোমার জন্য কখনোই করে উঠতে পারিনি। এরপর ওরা দুজন এখানে ওদের প্রি ওয়েডিং ফটোশ্যুটও করায়। এই ফটোশ্যুট করাতে গিয়ে ওরা দুজনেই খুব খুশি ছিল। পরের দিন জিজি ইউনশিয়াকে ড্রাইভিং শেখাতে নিয়ে যায়, কিন্তু ইউনশিয়া যখন গাড়িটাকে টার্নিং পয়েন্টে নিয়ে যায় তখনই সামনে থেকে একটা গাড়ি খুব স্পিডে ওদের দিকে এগিয়ে যাচ্ছিল। সামনের গাড়িতে আসলে শিলিন বসেছিল, আর এর ফলে ওদের গাড়ির অ্যাক্সিডেন্টও হয়ে যায়। গল্পটা আবারও 2024 মানে প্রেজেন্টে ফিরে আসে, যেখানে জিজি ইউনশিয়াকে জানায় যে মিস্টার শি জেলে থাকাকালীনই মারা গেছে। কিন্তু ওর একটা ব্যাপার অদ্ভুত লাগছে যে মিস্টার শি যতদিনই জেলে আছে শিলেন একবারও তার বাবার সঙ্গে দেখা করতেই চায়নি। ইউনশিয়া বলে, শিলেন সবসময় এমন কিছু একটা করে যেটা অদ্ভুতই লাগে। ঠিক তখনই জিজির কাছে শিলেনের ফোন আসে। শিলিন ওদেরকে বলে, কালকে আমি বিদেশে চলে যাব, তাই যাওয়ার আগে একবার তোমাদের সঙ্গে দেখা করতে চাই। ওরা পরের দিন শিলিনের কাছে পৌঁছালে শিলিন ওদেরকে ধন্যবাদ জানায়, কারণ এখন আর তার কাছে পেশেন্টের ব্ল্যাকমেল কল আসে না। এটা শুনে জিজি ওকে বলে পেশেন্ট সুইসাইড করে নিয়েছে, তাই সে তোমাকে আর কোনোদিন ফোন করবে না। ওরা যখন কথাই বলছিল তখনই ইউনশিয়ার কাছে ফিউচার থেকে জিজির ফোন আসে। ইউনশিয়া তখন বাইরে গিয়ে ফিউচার জিজির সঙ্গে কথা বলতে শুরু করে। জিজি ওকে বলে, তুমি এখনই এই ফোনটা নষ্ট করো না, কারণ আজ পর্যন্ত যা কিছুই হয়েছে সবকিছু শিলিন করছে। এটা শুনেই ইউনশিয়ার মনে পড়ে যে পেশেন্টও মারা যাওয়ার আগে কাউকে একটা বাঁচাতে চাইছিল, সেটা নিশ্চয়ই শিলিন হবে। তাই সে জিজিকে বলে, আমি এবার বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। এরপর ইউনশিয়া জিজির কাছে গিয়ে বলে, ফোনটা আমার হাত থেকে পড়ে খারাপ হয়ে গেছে। জিজি বলে, কোনো ব্যাপার নয়, এমনিতেও তো আমরা এই ফোনটা ডিস্ট্রয় করতে চাইছিলাম, আমি এটা কালকে কোম্পানিতে হ্যান্ডেল করে নেব। ওদের কথাগুলো শুনে শিলিন একটু শকড হয়ে যায়। পরে যখন জিজি এবং ইউনশিয়া একাই ছিল তখন ইউনশিয়া ফিউচার থেকে আসা কলের ব্যাপারে সমস্ত কথাই জিজিকে জানিয়ে দেয়। এরপর ওরা চারজন মিলে আলোচনা করে যে শিলিন যা কিছু করেছে তার শাস্তি তাকে পেতেই হবে, কারণ সে আবারও ইউনশিয়াকে মারার জন্য কিছু না কিছু তো করবেই। ইউনশিয়া জিজিকে বলে, শিলিন আমাকে মারতে চায়, তাই আমিও তাকে একটা সুযোগ দিতে চাই যাতে সে এটা করতে পারে, কিন্তু এবারে সবকিছু আমাদের প্ল্যানিং অনুযায়ী হবে। ওর এই প্ল্যানিংয়ে জিজি প্রথমটা রাজি হচ্ছিল না, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। এরপর ওরা সবাই এটাই ভাবে এই ডুয়াল স্পেসের ফোনটা শিলিনের কাছে কি করে পৌঁছানো যাবে। ইউনশিয়া বলে, শিলিনের যদি আমার এই ফোনটাই দরকার হয় তাহলে সে আমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকেই পেয়ে যাবে, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট শিলিনের খুব বড় ফ্যান। শিলিন যখন হসপিটালেও ছিল তখন সে শিলিনের জন্য ফুলের তোড়াও পাঠিয়েছিল। ওরা ওদের এই প্ল্যানিং এর ব্যাপারে ফিউচার জিজিকেও জানায়, কিন্তু ফিউচার জিজিও এই প্ল্যানিং এ কাজ করতে রাজি হচ্ছিল না, কারণ এতে ইউনশিয়ার জীবনের ঝুঁকি হয়ে যাচ্ছে। তখন প্রেজেন্টের জিজি ফিউচার জিজিকে জানায়, তুমি যেটা নিয়ে বেশি চিন্তা করছো আমি সেরকম কিছুই হতে দেব না। তখন ফিউচার জিজিও ওদের প্ল্যানিং অনুযায়ী কাজ করতে রাজি হয়ে যায়। প্ল্যানিং অনুযায়ী পরের দিন ইউনশিয়া তার অ্যাসিস্ট্যান্টের সামনেই ফোনটা তার ড্রয়ারে রেখে দেয়। পরে যখন ইউনশিয়া তার কেবিনে ছিল না তখন অ্যাসিস্ট্যান্ট সেই ফোনটা নিয়ে শিলিনকে দিয়ে দেয়।
তখনই ওই ফোনে ফিউচার থেকে জিজির ফোন আসে। জিজি শিলিনের কথা না শুনেই ওকে বলতে শুরু করে, তোমার মৃত্যুর তারিখ এখনও চেঞ্জ হয়নি। তোমার মৃত্যু 31শে ডিসেম্বর লেকসাইড হোটেলের মধ্যেই হবে। সেদিন আমি শিলিনকে প্রপোজ করব, যাতে তার বাবার বিরুদ্ধে কিছু প্রমাণ খুঁজে বের করতে পারি। তুমি আমার সঙ্গে দেখা করার জন্য লেকসাইড হোটেলের দিকেই আসছিলে। তখনই শিলিন তোমাকে ধরে ফেলে। তারপর সে তোমাকে খুব কম তাপমাত্রাযুক্ত একটা রুমের মধ্যে লক করে দেবে। ফোন কেটে যাওয়ার পর শিলিন বলে, আমার তো এই প্ল্যানিংটা বেশ ভালোই লেগেছে। ঠিক আছে, চলো আমি তোমাকে এইভাবেই মারবো। পরের দিনটাই ছিল ইউনশিয়া এবং জিজির বিয়ের দিন, যেখানে ইউনশিয়া তার ড্রেসিং রুমে রেডি হচ্ছিল। তখনই ওর কাছে নিং এসে তার এবং ডক্টর সিং এর ম্যারেজ সার্টিফিকেট দেখায়। যেটা দেখে ইউনশিয়া খুব খুশি হয়। কিছুক্ষণ পর একজন এসে নিংকে বলে, তোমাকে ডক্টর সিং খুঁজছে। তাই নিং ওখান থেকে চলে যায়। এদিকে ডক্টর সিং জিজির সামনে নিজের বিয়ের আংটি দেখিয়ে শো অফ করছিল, সঙ্গে এটাও বলছিল, তুমি এত নার্ভাস হও না, আজকে সবকিছু ঠিকঠাকই হবে। ঠিক তখনই আমরা শিলিনকে দেখব, যে একটা ব্ল্যাক গাউন পরে হাতে একটা ফুলের তোড়া নিয়ে জিজির দিকে এগিয়ে যাচ্ছিল। ওকে দেখে জিজি বলে, তুমি এখানে কি করছো? এখানেই ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো ইউনশিয়া যখন ড্রেসিং রুমে রেডি হচ্ছিল, তখনই সেখানে শিলিন পৌঁছে গেছিল এবং সে কোনো রকম করে ইউনশিয়াকে একটা কোল্ড স্টোরেজে লক করে দেয়। জিজির প্রশ্নের উত্তরে ও হাসতেই শুরু করে এবং বলে, এত চিন্তা করে কি হবে, ইউনশিয়া তো কিছুক্ষণ পরেই মারা যাবে। এটা শুনেই জিজি ডক্টর সিংকে বলে ইউনশিয়া কোথায় আছে সেটা চেক করতে। এখানে ওদের কথাবার্তা থেকে আমরা এটাও জানতে পারি শিলিনই আসলে জিজির বাবাকে মেরে ফেলেছিল। সেদিন যখন মিস্টার শি জিজির বাবার পেছনে পড়েছিল, তখনই শিলিন একটা গাড়ি নিয়ে জিজির বাবার সামনে চলে আসে এবং গাড়িতে উঠে পড়তে বলে। কিন্তু কিছু দূর যাওয়ার পর ও জিজির বাবার কাছ থেকে সেই ফোনটা নিতে চাইছিল, কিন্তু মিস্টার হেং শিলিনকে ফোনটা দিতেই চাইছিল না এবং সে এটাই বলে যে আমার ফোনটা আমি কাউকেই দেব না। এখানে ফোন নিয়ে টানাটানি করতে গিয়ে মিস্টার হেং নিচে পড়ে যায়। পাথরে মাথা লাগার কারণে মিস্টার হেং এর মাথা থেকে অনেক রক্ত বেরোচ্ছিল। তার ফলেই তো কিছুক্ষণের মধ্যে মিস্টার হেং মারা যায়। তারপরেই শিলিন ওখানে তার বাবাকে ডেকে আনে। সবকিছু দেখার পর ওর বাবা বলে, এসবের তুমি কিছুই জানো না, আর তোমাকে আমি 2 বছরের জন্য বিদেশে পাঠিয়ে দেব। 2 বছর পর যখন তুমি এখানে ফিরে আসবে, আবার সবকিছু আগের মতোই থাকবে। প্রেজেন্টে শিলিন জিজিকে বলে, আমি যদি 2 বছরের জন্য বিদেশে না চলে যেতাম, তাহলে ইউনশিয়ার জায়গায় আজকে আমি থাকতাম। এদিকে আমরা ইউনশিয়াকে দেখব যে কোল্ড স্টোরেজে হঠাৎ করেই উঠে পড়ে। আসলে এই সব কিছু তো তাদের প্ল্যানিং অনুযায়ী হচ্ছিল, তাই এই স্টোরেজের টেম্পারেচার নিং বাড়তেই দেয়নি। যেই ফুলগুলোর ওপর সে শুয়েছিল সেগুলোও আসলে নকল ফুল ছিল। তখনই নিং এসে ইউনশিয়াকে ওখান থেকে বের করার চেষ্টা করছিল। ইউনশিয়া নিংকে জিজ্ঞাসা করে শিলিন কোথায়। তখন নিং বলে, শিলিন এখন একটা ওয়েডিং ড্রেস পরে জিজির সামনে দাঁড়িয়ে আছে। এটা শুনে ইউনশিয়া চিন্তায় পড়ে যায় যে তাকে মারার পরেও শিলিন এখান থেকে পালিয়ে যায়নি, তার মানে শিলিন শুধু তাকে নয় জিজিকেও মারতে চাইছে। এটা ভেবে নেওয়ার পরেই তো ও স্টেজের দিকে দৌড়াতে শুরু করে। এদিকে শিলিন জিজিকে অনেক থ্রেট দিয়েই কথা বলছিল। তখন জিজি স্মাইল করেই বলে, এবার তুমি এইসব নাটক করা বন্ধও করো। আমি ভালো করেই জানি তুমি ইউনশিয়াকে কোনোদিন মারতেই চাওনি, তুমি তো আসলে আমাকেই মারতে চাইছিলে। শিলিন বলে, তুমি ঠিক ধরেছ, যখন আমি তোমাকে প্রপোজ করেছিলাম আর তুমি ইউনশিয়ার জন্য আমাকে ছেড়ে দিয়েছিলে, তবে থেকে আমি এটাই ভেবে নিয়েছিলাম যে ইউনশিয়াকে নয়, আমি তোমাকেই মারতে চাই। শিলিন বলতে থাকে, এই জীবনে আমি যেই সব জিনিসের উপরে হাত দিয়ে দিয়েছিলাম সেসব কিছু আমার হয়ে গেছিল, কিন্তু একমাত্র তুমি আমার প্রপোজালে রাজি তো হওনি। তার উপরে তোমাকে পাওয়ার জন্য আমি কত কিছুই না করেছি, কিন্তু তবুও তুমি একবারের জন্য আমার দিকে তাকাওনি, তাই তো আমি তোমাকে মারতে চাই। এরপর শিলিন যখন ছুরি বের করে জিজিকে মারতেই চাইছিল, তখনই ওখানে ইউনশিয়া চলে আসে এবং ছুরিটা তার পেটেই লাগে, যেটা থেকে শিলিন তো পাগলের মতোই হাসতে থাকে। এদিকে ইউনশিয়াকে এই অবস্থায় দেখে জিজি ইমোশনাল হয়ে যায়, তার চোখ থেকে জলও বেরোতে শুরু হয়। ইউনশিয়া জিজিকে বলে, তুমি এই ফোনটা তাড়াতাড়ি নষ্ট করে ফেলো, আমি কখনোই চাই না তুমি ফিউচার জিজির মতো পাস্টের কথা ভেবে নিজের জীবনটাকে শেষ করে ফেলো। জিজি ওকে প্রমিসও করে যে সে এই ফোনটা নষ্ট করে দেবে। এরপরেই ইউনশিয়া এখানে মারা যায়। পরের সিনেই আমরা জিজিকে দেখব যে ইউনশিয়ার কবরের সামনে দাঁড়িয়েছিল, তার পাশে ডক্টর সিং এবং নিংও ছিল, কিন্তু এখনো পর্যন্ত জিজি সেই ফোনটাকে নষ্ট করেনি। সে ফিউচারের জিজির মতোই ইউনশিয়ার স্মৃতি আঁকড়ে বেঁচেছিল। একদিন যখন জিজি ইউনশিয়ার সমস্ত জিনিসপত্র বিছানাতে মেলিয়ে দেখছিল, তখনই ওই জিনিসগুলোর মধ্য থেকে ও ইউনশিয়ার একটা চিঠি পেয়ে যায়। এই চিঠিটা সেটাই যেটা ইউনশিয়া ফোন বুথে রেকর্ড করেছিল। কিউআর কোড স্ক্যান করার পরেই জিজি ওর গলার আওয়াজ শুনতে পায়, যেখানে ইউনশিয়া বলছিল, আমি তোমার গার্লফ্রেন্ড। এই চিঠিটা আমি সেই জিজির জন্যই লিখেছি যে আমার জন্য খাবার রান্না করতো, আমার সঙ্গে সময় কাটাতো এবং যার জন্য আমার প্রত্যেকটা দিনই খুব ভালোভাবে কেটেছে। এখন নিশ্চয়ই আমি তোমার পাশেই বসে আছি,
হয়তো আমাদের বিয়েও হয়ে গেছে। আর তুমি যদি এখনো পর্যন্ত আমাকে প্রপোজ করে না থাকো, তাহলে আমি তোমাকে আগেই হ্যাঁ বলে দিচ্ছি। এইসব কথা শুনে জিজি কাঁদতেই শুরু করে দেয়। আর যদি আমি এখন তোমার কাছে নেই, তার মানে আবার পরের স্পেস টাইমে নিশ্চয়ই আমাদের দেখা হবে। পরের দিন জিজি আবারও ইউনশার কবরের সামনে যায় এবং সেখান থেকে 2024-এর ইউনশিয়াকে ফোন করে। ইউনশিয়া জিজ্ঞাসা করে, তুমি কে? তখন জিজি বলে, আমি তোমার আঙ্কেল হেঙ্গের ছেলে। আমি তোমাকে এইটা বলার জন্য ফোন করেছি যে আমার বাবা তোমাকে যে ফোনটা দিয়েছিল সেটা তুমি আমার অ্যাটিকে রেখে দিও। আর তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে তোমার কোম্পানিতে তুমি রিজাইন দিয়ে 2 বছরের জন্য বিদেশে চলে যাও, কারণ এখানে থাকলে তোমাকে কেউ মেরে ফেলতেও পারে। তারপরেই ফোনটা কেটে যায়। ইউনশিয়া আবার ওকে ফোন করার চেষ্টাও করছিল, কিন্তু ফোনটা লাগছিল না। তাই ইউনশিয়া অ্যাটিকে গিয়ে ফোনটা রেখে দেয়। এদিকে ফিউচারের জিজি যখন ইউনশিয়ার কবরের জায়গা থেকে ফিরেই যাচ্ছিল, তখনই হঠাৎ করেই ওর মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং ও নিচেও পড়ে যায়। তখনই ওর স্মৃতিতে 2024-এর জিজির মেমোরি আসে, যেখানে জিজি যখন ইউনশিয়াকে কোম্পানি থেকে ফায়ার করে দিয়েছিল এবং তার পরিবর্তে অনেক কম্পেনসেশনও দিয়েছিল, ইউনশিয়া সেই কম্পেনসেশন নিয়ে কোম্পানি ছেড়েও দিয়েছিল এবং সে মিস্টার জুয়ের বিরুদ্ধে যেসব প্রমাণগুলো কালেক্ট করেছিল সেগুলো ও জিজিকে দিয়ে গেছিল। বোর্ড মিটিংয়ের দিন জিজি নিংয়ের সঙ্গেই সেখানে পৌঁছে যায় এবং মিস্টার জুয়ের বিরুদ্ধে যেসব প্রমাণগুলো ছিল সেগুলো সবাইকে দেখিয়েও দেয়। এর ফলে সবাই জেনে যায় যে মিস্টার জু কোম্পানির মধ্যে কতটা গড়বড় করছে। এরপর ফিউচার জিজি যখন পেছন ফিরে তাকায় তখন দেখে ইউনশিয়ার কবরটা ওখান থেকে উধাও হয়ে গেছে। এটা দেখে জিজি খুব খুশি হয়, কারণ সে বুঝতে পারে যে ইউনশিয়া এখনও বেঁচে আছে। বাড়িতে ফিরে জিজি দেখে ইউনশিয়া যেসব জিনিসপত্রগুলো বিছানাতে মেলানো ছিল সেগুলো সব এক এক করে উধাও হয়ে যাচ্ছে। শুধুমাত্র ইউনশিয়ার স্কুলের ব্যাচটাই থেকে যায়, যেটা ধরেই জিজি খুব কান্নাকাটি করতে থাকে। পরের দিন জিজি যখন অ্যাটিকে পৌঁছায় দেখে যে সেই ফোনের সঙ্গে একটা চিঠিও রাখা আছে। এই চিঠিটা আসলে ইউনশিয়াই ওর জন্য লিখেছিল, কারণ আগের দিন যখন ও ফোনে কথা বলছিল তখন ইউনশিয়া ওর গলা শুনে বুঝেছিল যে ওর মনটা নিশ্চয়ই খারাপ আছে। তাই ইউনশিয়া ওকে বলেছিল যে এত মন খারাপ করার দরকার নেই, ফিউচারে আমাদের নিশ্চয়ই দেখা হবে। তার সঙ্গে ইউনশিয়া ওর জন্য একটা জারে করে পেপারসটা আরও ভরে রেখে গেছিল, যেটা দেখে জিজি খুব খুশি হয় এবং ইউনশিয়াকে তার হ্যাপি লাইফের জন্য উইশ করে ডুয়াল স্পেসে সেই ফোনটাকে সমুদ্রে ফেলে দেয়। এরপর একদম 2 বছর পরের ঘটনা দেখানো হয়। নিং এখনো জিজির সঙ্গেই কাজ করে এবং সে জিজিকে ইউনশিয়ার সমস্ত খবরও বলতে শুরু করে। জিজি তখন নিংকে জিজ্ঞাসা করে, ইউনশিয়া হ্যাপি তো? নিং এতে হ্যাঁ বলে। তারপর নিং জিজির সামনে ইউনশিয়ার কিছু ছবিও রেখে দেয় এবং বলে ইউনশিয়া এখন চায়না ফিরে চলে এসছে। ছবিগুলো দেখতে দেখতে জিজি নিংকে বলে, আমার মনে হচ্ছে ইউনশিয়া এতদিনে তার লাইফ পার্টনার খুঁজে পেয়ে গেছে, তাই তার সামনে পৌঁছে আমি তার জীবনে প্রবলেম ক্রিয়েট করতে চাই না। ওর কথা শুনে নিং বলে, কিন্তু ইউনশিয়া এখনও সিঙ্গেল। তাছাড়াও শিলিন এবং তার বাবার প্রবলেমটাও সলভ হয়ে গেছে, তাই তোমার এবার ইউনশিয়ার সঙ্গে দেখা করে কথা বলে নেওয়া উচিত। পরের দিন ইউনশিয়াকে কফি খেতে দেখব। কফি খাওয়ার সময় ওর চোখ থেকে জল পড়ছিল। তখনই ওর পাশে ওর ফটোগ্রাফার এসে বলে, আমি জানতে চাই তোমার কী রকম স্বপ্ন আসে, যেগুলো দেখে তুমি রোজ রাতেই কান্নাকাটি করো। ইউনশিয়া বলে, আমিও জানতে চাই, যে কোনোদিন কাউকেই ভালোবাসেনি তার স্বপ্নে কি করে একটা মানুষ আসতে পারে, সেটাও আবার ব্লারি ফেসের সঙ্গে। কিন্তু জানো, এই স্বপ্নগুলো আমার সত্যি মনে হয়। তখনই ইউনশিয়ার ফোনে একটা টেক্সট আসে যে জিজি ওর হোমস্টেতে থাকতে আসছে। যেই টেক্সটটা দেখার পর ওর একটুও ভালো লাগেনি, কারণ জিজি যখন ওর বস ছিল তখন কোনোদিনই ওর সঙ্গে ভালো বিহেভ করেনি। এদিকে জিজি লেক সাইডের সেই হোমস্টেতে পৌঁছে যায় এবং ইউনশিয়ার বাড়িটা দেখে ভাবতে থাকে, ইউনশিয়া ওকে বলেছিল ও যদি এমইউ কোম্পানিতে জব না করতো তাহলে সমুদ্রের পাড়েই একটা বাড়ি বানাতো, যেখানে সে রোজই সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখত। ওর বাড়িটা দেখার পর জিজি ভাবে ইউনশিয়া ঠিক সেভাবেই তার জীবন কাটাচ্ছে যেভাবে সে বলেছিল। এদিকে ইউনশিয়াকে তার একটা বন্ধু ফোন করে বলে জিজি হোমস্টেতে থাকার জন্য চলে এসছে আর সে এসেই তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছে। ইউনশিয়া বলে, তো কি হয়েছে? তবুও আমি ওর সামনে যেতেই চাই না। তারপর ইউনশিয়া যখন ছবি তুলছিল তখনই ওর সামনে জিজি চলে আসে এবং সে ইউনশিয়াকে পেপার স্টারের জারটা দিয়ে বলে, আমি তোমার সঙ্গে ডেটে যেতে চাই। এটা দেখার পর ইউনশিয়ার চোখে জলই চলে আসে, কারণ সে বুঝতেই পারে আঙ্কেল হেংয়ের ছেলে জিজি। জিজি মনে মনে ইউনশিয়াকে বলে, আমি তোমার পুরো লাইফ টাইম দেখে নিয়েছি। এরপর সে ইউনশিয়ার সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে ডুয়াল স্পেস পর্যন্ত সমস্ত স্মৃতি মনে করে। ইউনশিয়া বলে, এই সব কিছু তো আমিও আমার স্বপ্নে দেখেছি, কিন্তু তুমি কি এই কথাটা বিশ্বাস করবে? তখন এখানে জিজি ওর স্বপ্নের মধ্যে ওকে প্রপোজ করার সময় কি বলেছিল সেটাও বলে। এরপর ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। মাঝরাতে হঠাৎ করেই জিজির ঘুম ভেঙে যায়
এবং সে ইউনশিয়ার নাম ধরে ডাকতে শুরু করে। পাশ থেকে ইউনশিয়া বলে, কি হলো তোমার? জিজি বলে, আমি এক্ষুনি খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি। এরপর সে তার বালিশের তলায় কিছু একটা খুঁজতে শুরু করে, যেটা দেখে ইউনশিয়া বলে, এখন তো আমাদের বিয়েও হয়ে গেছে, তাই আমি তোমার বালিশের তলা থেকে আমাদের ম্যারেজ সার্টিফিকেট সরিয়ে দিয়েছি। আমি তো তোমার পাশেই আছি, সেটাও কি তোমার বিশ্বাস হচ্ছে না? এরপর এখানে আমাদেরকে ওদের বিয়ের ডেটও বলা হয়। ফিউচারে জিজি যখন তার পাশে ইউনশিয়াকে দেখে, তখন সে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেই পারছে না যে ইউনশিয়া এখনও বেঁচে আছে। শুধু এটুকুই নয়, তাদের তো বিয়েও হয়ে গেছে। আর এই রকম হ্যাপি এন্ডিংয়ের সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা। থ্যাংক ইউ।